পড়াশোনা চলছে বিকজ তোমাদের এক্সাম একদম কাছে চলে আসছে। সো গুড পিপলরা দ্রুত ক্লাসে জয়েন করে ফেলো, বন্ধুদেরকে মেনশন করে দাও বিকজ আজকের ক্লাসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর আজকে একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার পড়বো ম্যানেজমেন্টের। সো বন্ধুদেরকে নিয়ে হাজির হয়ে যাও, আমরা শেষ পর্যন্ত ক্লাসটা করব, অনেক বেনিফিটেড হবা। সো একটু সবাই দ্রুত ক্লাসটাতে জয়েন করি। এইচএসসি 24 তোমরা যারা, তোমার হাতে একদম বেশি সময় নেই, ঠিক আছে? সো তোমাদের জন্য আমাদের এডুকেশনের পক্ষ থেকে এই প্রোগ্রামটা, আমরা তোমাদের ডেইলি ফ্রি ক্লাসগুলো দিব, তোমরা তোমাদের বন্ধুদেরকে নিয়ে এসে ক্লাসগুলো করবা। সো এর ধারাবাহিকতায় আমরা কিন্তু আরও আগে থেকেই কমার্স টিম আমরা আরও আগে থেকেই তোমাদের ক্লাসগুলো নিচ্ছি। হ্যাঁ, সো তোমরা অলরেডি অনেকটুকু কাভার করে ফেলছো চ্যাপ্টার। সো আজকে আমরা পড়বো যৌথ মূলধনী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। সো সবাই একটু দ্রুত জয়েন করো, আর আমাকে শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা ঠিকঠাক মতো একটু কমেন্ট করে জানাও। সবাই একটু দ্রুত আমাকে জানাবা যে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা। সো আই থিঙ্ক দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে, এভরিথিং ইজ ক্লিয়ার। ওকে, সো তোমরা একটু সবাই বন্ধুদেরকে নিয়ে আসো বিকজ আজকে আমরা পড়বো হচ্ছে কি যৌথ মূলধনী যে চ্যাপ্টারটা এটা। সো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা তোমার হচ্ছে যে এইচএসসিতে প্লাস পাওয়ার জন্য যতটা ইম্পর্টেন্ট, ঠিক এই চ্যাপ্টারের কোশ্চেন ভাই তোমার কি অ্যাডমিশনে ইম্পর্টেন্ট। সো তোমার এখন থেকে বেসিকটা কি খুব ভালোভাবে স্ট্রং করতে হবে, তোমার ভালোভাবে পড়তে হবে, ঠিক আছে? সো এতদিন যা ফাঁকেবাজি করে ফেলছো, তোমার হাতে আর এখন আর একদমই সময় নাই, চোখ বন্ধ করে পড়াশোনায় মনোযোগ দিতে হবে। ওকে, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম এভরিওয়ান, সবাইকে একবারে বলে দিলাম, ঠিক আছে? ওকে, সো এইচএসসি 24 যারা 25 আছো তারাও ক্লাসটা করতে পারবা, ঠিক আছে? যারা অলরেডি অনেকেই জয়েন করে ফেলছো, সো সবাই বন্ধুদেরকে নিয়ে আসো, আর সবাই লাইভটা শেয়ার করে নিজেদের টাইমলাইনে রেখে দাও বিকজ আমাদের পেজে প্রতিনিয়ত অনেক ক্লাসেস হতে থাকবে, আমাদের গ্রুপে অনেক ক্লাসেস হতে থাকবে। তুমি তোমার প্রয়োজনীয় যে লাইভটা, এইটা তুমি যদি তোমার টাইমলাইনে শেয়ার করে রেখে দাও, তুমি তোমার প্রয়োজন অনুযায়ী বা পরীক্ষার আগের রাতে তুমি রিভিশনের জন্য একটু ক্লাসটা দেখে নিতে পারো। সো পরে হয়তো অনেক ক্লাসের ভিড়ে তোমার প্রয়োজনীয় ক্লাসটা তুমি পাবে না, এই জন্য তোমার টাইমলাইনে ক্লাসটা শেয়ার করে রেখে দাও। ওকে, সো তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের জন্য 45 ডেজ চ্যালেঞ্জ, যেহেতু সামনে ঈদ অ্যান্ড আদার্স কিছুদিন তোমাদের কি নষ্ট হবে, সুযোগ ব্যয় হবে। সো এই জন্য হচ্ছে যে আমরা তোমাদেরকে এই 40 or 45 ডেজ যেই সময়গুলো আছে একদম ফুললি তোমরা যেন এ প্লাসটা নিশ্চিত করতে পারো, আমরা সব গ্রুপ, ধরো যে তোমরা যারা মানবিকের স্টুডেন্ট, তোমরা কমার্সের স্টুডেন্ট, তোমরা সায়েন্সের স্টুডেন্ট, সবার জন্যই আমরা এই প্রোগ্রামটা নিয়ে এসেছি। সো এই প্রোগ্রামটা তোমাদের জন্যই করা, এই জন্য তোমরা যত বেশি তোমাদের বন্ধুদেরকে নিয়ে আসবে একসাথে ক্লাসটা উপভোগ করতে পারবা। তো সবাই একটু দ্রুত জয়েন করে ফেলো। সো আজকে আমরা পড়বো যৌথ মূলধনী কোম্পানি। ক্লিয়ার? যৌথ মূলধনী কোম্পানিটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ম্যানেজমেন্ট ফার্স্ট পেপারের মধ্যে যদি কয়েকটা হাতে গোনা ইম্পর্টেন্ট চ্যাপ্টারের নাম বলি, দেন শুরুতে আসবে হচ্ছে যে কি অংশীদারি ব্যবসায় যৌথ মূলধনী কোম্পানি, এগুলো একদম ফার্স্টের দিকে থাকবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারগুলো, ঠিক আছে? সো এটা তোমার পড়তে হবে। এমন হইতে পারে তুমি বলতে পারো যে ভাই শর্ট সিলেবাস আমি স্কিপ করবো, বাট নো ওয়ে, বিকজ তুমি এখন স্কিপ করলে তোমার অ্যাডমিশনে গিয়ে কিন্তু এগুলোতে প্যারা হবে। সো স্কিপ করার কোনো সুযোগ নেই। ক্লিয়ার? ওকে, সো একটু সবাই ওকে, ওয়ালাইকুম আসসালাম। ওকে, সবাই জয়েন করছো আই থিঙ্ক। বাকি বন্ধুদেরকে জানিয়ে দাও, আমরা একটু পড়া শুরু করবো। আসলে যৌথ মূলধনী কোম্পানি কি বা ব্যবসায় কি, এইটা তোমরা সবাই জানো, তাই না? সো এরপরও আমরা একটু একদম বেসিক থেকে শুরু করব। আমরা যেহেতু তোমাদেরকে কি আগে বেসিকটা পড়াবো, দেন আমরা হচ্ছে কি করব, তোমাদের এমসিকিউ প্র্যাকটিস করাবো, সৃজনশীল প্র্যাকটিস করাবো, সব কিছু করাবো। সো তোমাদের আসলে টেনসড হওয়ার কোনো কারণ নাই, টেনশন করবে না। তোমাদের এ প্লাস কীভাবে নিশ্চিত করতে হয় এই দায়িত্ব আমাদের। ক্লিয়ার? ওকে, বলতে বাহা ভাইয়া কি আর ক্লাস নেবেন না? হ্যাঁ, বাহা ভাইয়া একটু সিক, সো সুস্থ হলেই তোমাদের ক্লাসগুলো দিবে, বাহা ভাইয়ের সাথে দেখা করতে পারবে, কোনো প্রবলেম নাই। ওকে, সো তোমরা যারা লাইভটা শেয়ার করছো একটু বলে দাও যে ডান, আর কে কোথা থেকে দেখতেছো, মানে কার কলেজ কোনটা। যেমন আমার হচ্ছে যে আমার কলেজ ছিল ঢাকা সিটি কলেজ, এখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং ডিপার্টমেন্টে পড়াশোনা করছি। সো আই থিঙ্ক তোমরা তোমাদের পরিচয়টা দিয়ে দিবা অনেকের সাথে, হয়তো আজকে নতুন ক্লাস। ওকে, সো আমরা একটু শুরুতে দেখবো যে আসলে যৌথ মূলধনী কোম্পানিটা কি বা এটা বলতে কি বুঝি। হ্যাঁ, একদম বেসিক থেকে পড়াবো, মানে বেসিক থেকে, বাট ইম্পর্টেন্ট টপিকগুলো। আজাইরা কোনো জিনিস আমি আজকে পড়াবো না, বিকজ তোমাদের হাতে আজাইরা টপিক পড়ার সময়
নাই। ক্লিয়ার? ওকে ওকে, আরাফাত নীর বলতেছে শেয়ার ডান ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমরা দেখবো যে যৌথ মূলধনী কোম্পানি কি। হ্যাঁ, যৌথ মূলধনী কোম্পানি কি ভাইয়া বলতো? আইন সৃষ্ট একটি কৃত্রিম ব্যক্তি সত্তা। আমি তোমাদেরকে কয়েকটা পয়েন্ট দাগাই দিব, যে পয়েন্টগুলো মনে রাখলে তোমার সংজ্ঞা মুখস্থ করতে হবে না, জাস্ট এই পয়েন্টগুলো দিয়ে তুমি লিখতে পারবা। যৌথ মূলধনী কোম্পানিকে আমরা জানি যে কি, যে একাধিক ব্যক্তি মিলে কি করবে বলতো, আইনের মাধ্যমে কৃত্রিম ব্যক্তি সত্তা বিশিষ্ট কি করবে, যে সসীম দায় বিশিষ্ট, তাই না, একটা কোম্পানি সৃষ্টি করবে বা ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তুলবে, তাই না। এটার স্থায়িত্ব কিরকম বলতো ভাই? চিরন্তন অস্তিত্ব, তাই না। তোমার এমসিকিউতে এভাবে আসতে পারে যে নিচের কোনটি যৌথ মূলধনী কোম্পানি বা ব্যবসায়ের বৈশিষ্ট্য। তাহলে কি যৌথ মূলধনী কোম্পানির বৈশিষ্ট্য কি কি? কৃত্রিম ব্যক্তি সত্তা। এটা আমি ব্যাখ্যা করব যে আসলে কৃত্রিম ব্যক্তি সত্তা কি। তোমরা কে কে পারো না কৃত্রিম ব্যক্তি সত্তা একটু কমেন্ট করো তো, আমি তাহলে আর বিস্তারিত ব্যাখ্যা করে দিব। তোমরা একটু রেসপন্স করো। ক্লিয়ার? ওকে, ফাতিহা বুশরা বলতেছে ভাই আমি বরিশাল থেকে আছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ বুশরা। ওকে, দেখো কৃত্রিম ব্যক্তি সত্তা আর চিরন্তন অস্তিত্ব। দেখো কৃত্রিম ব্যক্তি সত্তা জিনিসটা কি? কৃত্রিম বলতেই বুঝতে পারছো যে কি আসলে এর রিয়েল না, বাট কি রিয়েল হওয়ার মতো কাজ করে, তাই না। ব্যক্তি সত্তা মানে কি? ব্যক্তি সত্তা মানে মানব সত্তা, মানুষ, ঠিক আছে। তো কৃত্রিম ব্যক্তি সত্তা বলতে কি একটা কোম্পানি একজন মানুষের মতো বিহেভিয়ার করে বা তার চাল চলনে এইটাই প্রকাশ পায়, সে একজন আলাদা ব্যক্তি সত্তা, সে আরেকটা কি ব্যক্তিত্ব। যেমন ধরো যদি আমি কি ধরো ফাতিহা বুশরা বলি, তাহলে এই নামে যে ব্যক্তি আছে তুমি তো তাকেই চিনবা, তাই না। বা ধরো আমার নাম হচ্ছে কি দেলোয়ার, এখন দেলোয়ার বললে কি তুমি কি তোমাদের বাহা ভাইয়াকে চিনবা? ধরো আমি যদি বলি যে ধরো যে তোমাদের মার্কেটিং ক্লাস নেবে দেলোয়ার ভাইয়া, তাহলে তোমার প্রথম চিত্রটা কি ফুটে উঠবে? হ্যাঁ, দেলোয়ার ভাইয়া, দ্যাট মিনস সে বাহা ভাইয়াও না, সে রাকিব ভাইয়াও না, ঠিক আছে, আলাদা একজন মানুষ। এরকম সো এক একটা কোম্পানিও কি তার নিজস্ব নামে চলে, ঠিক আছে। তুমি কোম্পানিকে ওই প্রতিষ্ঠানের মালিকের নাম দ্বারা চিনো না, ঠিক আছে। তুমি কি করো, তোমাকে যখন বলি ধরো কি বেক্সিমকো বা স্কয়ার, তখন কি তোমার কি ব্যক্তির কথা মনে পড়ে নাকি স্কয়ার একটা কোম্পানি, হ্যাঁ এই আলাদা একটা জিনিস, এটা মনে পড়ে, তাই না। যেমন ধরো যে কি স্কয়ারের প্রতিষ্ঠাতা হচ্ছে কি স্যামসন এইচ চৌধুরী, কিন্তু স্কয়ার বললে কিন্তু তোমার স্যামসন এইচ চৌধুরীর কথা মনে পড়ে। স্কয়ার নিজেই কি আলাদা একটা ব্যক্তিত্ব গড়ে নিছে, যদিও সে কি ব্যক্তি না, এই জন্যই বলা হয় কৃত্রিম ব্যক্তি সত্তা, মানে ব্যক্তি না হয়েও ব্যক্তির ন্যায় আচরণ করা। তাহলে তোমার যদি ক নাম্বারের প্রশ্নে 1 নাম্বারের প্রশ্নে আসে যে কৃত্রিম ব্যক্তি সত্তা বলতে কি বোঝো, তাহলে কৃত্রিম ব্যক্তি সত্তা বলতে কি বুঝি? কৃত্রিম ব্যক্তি সত্তা বলতে আমরা বুঝি যে ব্যক্তি না হয়েও ব্যক্তির ন্যায় আচরণ করা। কেমন? যেমন আমরা নিজের নামে চলি, একজন মানুষ তার আলাদা আলাদা নাম থাকে, একটা প্রতিষ্ঠানের কি আলাদা আলাদা নাম থাকে এবং তাকে ওই নাম দ্বারা রিকগনাইজ করা যায়। এছাড়াও তার কি আলাদা একটা সিলমোহর থাকে, যার দ্বারা কি করে সে তার প্রাতিষ্ঠানিক কার্যক্রম পরিচালনা করে। যেমন আমাদের কি থাকে, এক একটা সাইন থাকে না, যে আমরা এই সাইন দিয়ে ব্যাংকের ট্রানজ্যাকশন, বা আমরা যদি স্কুল কলেজে ভর্তি হতে চাই যে ব্যক্তিগত এই সাইনটা আমার, তাই না। এরকম এক একটা প্রতিষ্ঠানের কি থাকে আলাদা আলাদা সিলমোহর থাকে, যেটা কি ওই সিলটা দ্বারা ওই প্রতিষ্ঠানকে রিপ্রেজেন্ট করে। ক্লিয়ার? ওকে ওকে, ঠাকুরগাঁও থেকে আছে সোহাগ হোসেন, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, ফাতিহা বুশরা পারো। ওকে, দেন দেখো চিরন্তন অস্তিত্ব। চিরন্তন অস্তিত্ব জিনিসটা কি? মানে চিরন্তন অস্তিত্ব বলতে যে চিরস্থায়ী ব্যাপারটা, যে এই প্রতিষ্ঠান কি মানে ধরো এক মালিকানা ব্যবসায় অথবা অংশীদারি ব্যবসাকে আমরা কি বলি যে এ কি চিরন্তন অস্তিত্ব সম্পন্ন না, এ স্বল্পমেয়াদী। কিভাবে? এক মালিকানা ব্যবসায়ের যদি মালিক ইচ্ছা করে তখনই কি হবে, এই ব্যবসায় বিলোপ সাধন হয়ে যাবে, মানে ব্যবসা বন্ধ, এই ব্যবসা থাকবে না। অংশীদারি ব্যবসার ক্ষেত্রেও সেম, যদি অংশীদারি ব্যবসায় যারা মালিক তারা যদি বলে যে ভাই এই ব্যবসা আর করব না, বিলোপ সাধন ঘটবে। কিন্তু কোম্পানি ব্যবসায়ের ক্ষেত্রে ভাইয়া কি হয় বলতো, কোম্পানি যেহেতু আইন দ্বারা সৃষ্ট, আইনের কি বাহিরে গিয়ে কি হইতে পারে না, মালিকের ব্যক্তিগত ইচ্ছায় কি হয় না, এই কোম্পানির বিলোপ সাধন ঘটে না। এই জন্য একে বলা হয় কি চিরন্তন অস্তিত্ব সম্পন্ন। তাহলে তুমি যৌথ মূলধনী কোম্পানির মোস্ট ইম্পর্টেন্ট দুইটা বৈশিষ্ট্য কি? কৃত্রিম ব্যক্তি সত্তা আর চিরন্তন অস্তিত্ব, ঠিক আছে। তোমার এইগুলো কিন্তু ক নাম্বার অথবা খ নাম্বার সৃজনশীলের কোশ্চেন আসে, ইভেন এমসিকিউ তো আসে। সো তোমার এই ব্যাপারটা ক্লিয়ার জানতে হবে। তাহলে তোমাকে যদি এখন বলে যে কৃত্রিম ব্যক্তি সত্তা বলতে কি বুঝো, তুমি পারবা না যে ব্যক্তি না হয়েও ব্যক্তির ন্যায় আচরণ করে। যেমন আমরা একজন ব্যক্তিকে তার নাম দ্বারা চিনি, একটা প্রতিষ্ঠানকেও বা একটা কোম্পানিকেও তার ওই কোম্পানির নাম বা সিলমোহর দ্বারা আমরা
কি করতে পারি, আইডেন্টিফাই করতে পারি বা চিনতে পারি। এই জন্যই কোম্পানি বা যৌথ মূলধনী কোম্পানিকে বলা হয় বা ব্যবসায়ীকে বলা হয় কৃত্রিম ব্যক্তিসত্তা বিশিষ্ট। ক্লিয়ার? আর চিরন্তন অস্তিত্ব সেম, যে কি এটা যেহেতু আইন দ্বারা সৃষ্ট প্রতিষ্ঠান, এই জন্য কি হয়, আইন ছাড়া বা আইনের আদেশ ছাড়া কি হয় না, মালিকের ব্যক্তিগত বা পরিচালকদের ব্যক্তিগত ইচ্ছায় এই ব্যবসায়ের কি হয় না, বিলুপ্তি হয় না। দ্যাটস ইট, ইজি বাট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেই দুইটা টপিক নিয়ে আমি কথা বললাম, এখান থেকে তুমি হয় এমসিকিউ না হয় সৃজনশীল, কোথাও না কোথাও ভাইয়া তুমি কোশ্চেন পাবা, আমি আই সোয়ার, আমি বলে দিচ্ছি। ঠিক আছে? ওকে, ক্লিয়ার? ওকে, তাহলে বুঝতে পারছো? তোমরা জানো যে ব্যবসায় প্রতিষ্ঠান হইতে হইলে কি থাকবে বলো তো, মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকবে, এটা বেসিক জিনিস। ঠিক আছে? তাহলে কি কৃত্রিম ব্যক্তিসত্তা, চিরন্তন অস্তিত্ব সম্পন্ন, হ্যাঁ, এই ব্যাপারগুলো একটু মাথায় রাখবা। তাহলে তুমি যদি তোমার কোশ্চেন আসে যে যৌথ মূলধনী কোম্পানি বলতে কি বুঝো, তাহলে কি বলবা বলো তো, আইন দ্বারা সৃষ্ট কৃত্রিম ব্যক্তিসত্তা কি ও চিরন্তন অস্তিত্ব সম্পন্ন ব্যবসায় প্রতিষ্ঠান বা বৃহদায়তন ব্যবসায় প্রতিষ্ঠান যা মুনাফা অর্জনের জন্য গঠন করা হয় এবং পরিচালনা করা হয়। দ্যাটস ইট, সিম্পল। ঠিক আছে? তাহলে তুমি এখানে কিন্তু মানে 5 মার্কসের কোশ্চেন কিন্তু তোমার এখানে কমপ্লিট হয়ে গেছে। এটা ধরো যৌথ মূলধনী ক নাম্বারের কোশ্চেন আসতে পারে, এরপরে এখানে 2টা এমসিকিউতে আসতে পারে এবং ক হর কোশ্চেনও আসতে পারে, মানে 6-7 মার্কসের ব্যাপার কিন্তু এই সংজ্ঞাটাতে। ঠিক আছে? হালকাভাবে নেওয়া যাবে না। ক্লিয়ার? ওকে, সো এরপরে দেখি যে এই যে কোম্পানি আইন, আমরা বললাম যে আইন দ্বারা সৃষ্ট, এই যে কোম্পানি গঠন করার বা কোম্পানি কোন আইন দ্বারা সৃষ্টি হয়, হ্যাঁ, বা ওই আইনটা কত সালের, এইটা আমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা তোমরা এমসিকিউতে আসে যে কোম্পানি আইন কত সালের। ক্লিয়ার? তাহলে কোম্পানি আইন কত সালের ভাইয়া? 1994 সালে। এমসিকিউতে আসবে যে 1994 সালের কোন আইনটি প্রণীত হয়, এভাবে না এসে বলবে যে কোম্পানি আইন কত সালের। কোম্পানি আইন কত সালের ভাইয়া? 1994 সালে। ক্লিয়ার? তোমরা সবাই পারবে? বলো, তোমরা সবাই পারবে? আই থিঙ্ক তোমরা পারবে। হ্যাঁ, ওকে, তাহলে কোম্পানি আইন 1994 সালের। ক্লিয়ার? ওকে, সো দেন দেখো এখানে যে এই আইন অনুসারে মানে হচ্ছে যে 1994 সালে কোম্পানি আইনের 2 নম্বর ধারায় কি বলছিল যে কি কোম্পানি বলতে অত্র আইনের অধীনে গঠিত ও নিবন্ধিত কোনো কোম্পানি বা বিদ্যমান কোম্পানিকে বোঝায়। ঠিক আছে? সো তোমার যদি কোশ্চেন আসে যে যৌথ মূলধনী কোম্পানি বলতে কি বোঝায়, তুমি প্রথম সংজ্ঞাটা ইউজ করবা। ক্লিয়ার? আই থিঙ্ক সবাই বুঝছো ব্যাপারটা। ওকে, হ্যাঁ, ঋতিকা ইসলাম কমেন্ট করছে যে কোম্পানি আইন বা কোম্পানি ল 1994 সালে। এক্স্যাক্টলি, হ্যাঁ, থ্যাংক ইউ ঋতিকা। ও হচ্ছে যে আমাদের রেগুলার স্টুডেন্ট। সো তোমরাও রেগুলার ক্লাসগুলো করবা, যেহেতু তোমাদের হাতে একদম সময় নাই। আই থিঙ্ক তোমাদের জন্য এই ক্লাসগুলো ফ্রুটফুল হবে। সো তোমার বন্ধুরা যারা এখনও ক্লাসে জয়েন করে নাই, সবাই, আমি তোমাদেরকে 5 সেকেন্ড সময় দিচ্ছি, সবাই 2 জন করে বন্ধুকে মেনশন দিয়ে দাও, তাহলেই কিন্তু হয়ে যায়। ঠিক আছে? এত কম স্টুডেন্ট নিয়ে পড়তে কেমন যেন একটু ফিল আসে না, মানে ফিলের ব্যাপার আছে না। হ্যাঁ, সো তোমরা বন্ধুদেরকে নিয়ে আসো, একসাথে পড়বো, তোমরা বেশি বেশি কোশ্চেন করবা, আর ক্লাসটা জমে যাবে আর কি। ঠিক আছে? জমে একদম ক্ষীর, হ্যাঁ, ভরপুর পড়াশোনা হবে। ওকে, আমরা একটু কোম্পানির আইনগুলো দেখবো। ঠিক আছে? ওকে, দেখো যে আমাদের দেশের কোম্পানি আইন কত সালের, এটা তো তোমরা জানো সবাই যে কোম্পানি আইন কি 1994 সালের। এরপরে দেখো পৃথিবীর প্রথম কোম্পানি আইন কত সালের? 1844 সালে। ঠিক আছে? সো এইটা একটু মনে রাখবা, এইটা তোমার এইচএসসিতে যদি কোশ্চেন একটু হার্ড করে, ঠিক আছে, হার্ড করে, তখন এটা আসবে যে পৃথিবীর প্রথম কোম্পানি আইন কত সালের। হ্যাঁ, কত সালের? 1844 সালের। এই কোশ্চেনটা তোমার আসতে পারে অ্যাডমিশনে। ঠিক আছে? এটা তোমার অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট। সো এই ইনফোটা তুমি জেনে রাখবা। ওকে, এই যে এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে কোম্পানি আইন তো 1994 সালের। হ্যাঁ, এইটা বাংলাদেশে গৃহীত হয় কত সালে? 1 জানুয়ারি 1995 সালে। কত সালে ভাইয়া? 1 জানুয়ারি 1995 সালে। এটা কি তোমরা জানতা? আই থিঙ্ক অনেকেই জানতা না। ঠিক আছে? অনেকেই জানতা না। ওকে, কখন শুরু হয়েছে ক্লাস? এই তো কিছুক্ষণ হলো, এখনই শুরু হয়েছে। সো তুমি বেশি লেট করো নাই, একটু লেট করেছো।
সো আমাদের ক্লাসের আপডেটগুলো কিন্তু ডেইলি যায়। সো তোমার এগুলো হচ্ছে যে তোমরা রেগুলার মানে আমাদের কমার্সের যারা যে ক্লাসগুলো হবে এগুলো হচ্ছে যে ডেইলি আমরা 8টা 5 রাত 8টা 5 সংগঠিত হবে। অ্যান্ড পেজে তো আপডেটগুলো যাবে। তোমাদের যে ওই যে 45 ডেজ চ্যালেঞ্জের যে গ্রুপটা ওখানে ডেইলি আপডেট যায়। সো তোমরা এই আপডেটগুলো দেখবে। অ্যান্ড আমরা কিন্তু রুটিনও দিয়ে দিয়েছি, উইকলি রুটিন দিয়ে দিয়েছি। সো তুমি এটা দেখেই বুঝতে পারবে যে ডেইলি কোন টাইমে আমাদের ক্লাসগুলো হয়। হ্যাঁ, তোমাদের যা যা লাগবে বাংলা, ইংরেজি, আইসিটি মানে A+ তোমাদের যেই জায়গাগুলোতে ভয় আমরা ওভারঅল 100% কাভার করাবো সিলেবাস, ঠিক আছে, সব সাবজেক্ট। সো এটা নিয়ে কেউ হচ্ছে যে কি প্যারা খাবা না। ওকে, ওকে। দেন দেখো যে সংগঠনের কিছু বৈশিষ্ট্য দেখবো আমরা যে কোম্পানি সংগঠন নিয়ে পড়তেছি। হ্যাঁ, তোমার ধরো যে খ নাম্বারের কোয়েশ্চেন আসতে পারে যে কোম্পানি সংগঠনের কিছু বৈশিষ্ট্য লেখো বা কোম্পানি সংগঠন বলতে কি বুঝো ব্যাখ্যা করো। তখন কি করতে হবে, তোমার ক নাম্বারে যদি আসে যে কোম্পানি সংগঠন বা যৌথ মূলধনী সংগঠন বা ব্যবসা প্রতিষ্ঠান বলতে কি বুঝো, তখন তুমি জাস্ট সংজ্ঞাটা লিখলে হবে। বাট খ নাম্বারের প্রশ্ন বা দুই নাম্বারের বা 2 মার্কসের প্রশ্ন যখন আসবে তখন তোমার কিছু বৈশিষ্ট্য উল্লেখ করতে হবে সংজ্ঞাটার পাশাপাশি, ঠিক আছে। এই জন্য আমরা একটু কিছু বৈশিষ্ট্য দেখে নিব। আচ্ছা, আরাফাত নীর বলতেছে ভাইয়া ইকোনমিক্স নিয়ে অনেক ভয় লাগে, আপনাদের ভিডিও আজ প্রথম দেখতেছি। ওকে, ওয়েলকাম আরাফাত নীর। আশা করি এখন থেকে প্রত্যেকদিন তুমি আমাদের আইজিকনের সাথে থাকবা এবং তুমি জানো যে আজকে কিন্তু আমাদের কি ইকোনমিক্সের ক্লাস হয়েছে, ঠিক আছে, বিকালের দিকে। সো তুমি কি করবা, এই ক্লাসটা শেষে তুমি ইকোনমিক্সের ক্লাসটা দেখে নিবা। আই থিঙ্ক তোমার কোনো প্রবলেম থাকবে না। এবং প্রত্যেকদিন আমাদের কিন্তু HSC 24-এর জন্যই আমাদের এই প্রোগ্রামটা ভাইয়া। তোমাদের HSC 24-কে আমরা A+ পাওয়া যেতে চাই, ঠিক আছে। সবাই যেন A+ পাও। যারা ভয় আছো যে আমি আসলে পাস করবো কি ফেল করবো, ভাই তুমি তো ফেলের কোনো মানে অপশনই নাই, ঠিক আছে। তুমি যদি আমাদের ক্লাসগুলো রেগুলার করো তোমার ফেইলের কোনো অপশনই নাই, ঠিক আছে। সো তোমার যে বন্ধুরা এরকম ভয়ে আছে বা যাদের প্রিপারেশন ওইভাবে ভালোভাবে হয় না বা রিভিশন দরকার, তাদেরকে মেনশন করে দাও আর নিজের টাইমলাইনে শেয়ার করে রেখে দাও ইম্পর্টেন্ট ক্লাসগুলো। যেহেতু তোমার আমাদের পেজে রেগুলার ক্লাস থাকবে, আর্টস কমার্স সায়েন্স সবার জন্যই ক্লাস থাকবে। হয়তো তুমি তোমার প্রয়োজনের যে ক্লাসটা এইটা হয়তো তুমি পাবা না। সো দ্যাটস ওয়াই তুমি তোমার টাইমলাইনে রেখে দিলে প্রয়োজন অনুসারে তুমি এই ক্লাসটা দেখে নিতে পারবা। ওকে, দেখো দেন দেখো যে কোম্পানি সংগঠনের বৈশিষ্ট্য, ঠিক আছে। কোম্পানি সংগঠনের বৈশিষ্ট্যের মধ্যেই প্রথমে আসবে যে কোন আইন বা কত সালের আইন। এটা MCQ এর জন্য ইম্পর্টেন্ট। এটা তোমরা জানো যে 1994 সালে কোম্পানি আইন দ্বারা সৃষ্ট। দেন আমরা কৃত্রিম ব্যক্তি সত্তা নিয়ে আমি বলেই ফেলছি যে কি ব্যক্তি না হয়ে ব্যক্তির ন্যায় আচরণ করে সে কি নিজের নামে একটা কোম্পানি সংগঠন বা যৌথ মূলধনী কোম্পানি কি নিজের নামে পরিচালিত হয়, তার নিজস্ব আলাদা সিলমোহর থাকে যে কি ব্যবসায়িক কার্যক্রম কি ওই কোম্পানির নামে হয়, কোম্পানির মালিকের নামে হয় না। ক্লিয়ার? যেমন ধরো তুমি একটা তোমার বাসার পাশে যে চা দোকান আছে, হ্যাঁ, তোমাদের বাজারে যে চা দোকান আছে ওখানে কি ধরো যে সাপোজ রহিম চাচা, তুমি বলো না যে রহিম চাচার দোকানে আসি। ধরো তোমাকে তোমার এক ফ্রেন্ড ফোন দিল, তুমি ওই রহিম চাচার দোকানে চা খাচ্ছ, তুমি কি বলো যে আমি রহিম চাচার দোকানে আসি, তাই না? বাট তুমি যখন ধরো যে স্কয়ার কোম্পানি বা স্কয়ার হসপিটালে যাও সাপোজ, তখন কি ধরো যে ওই স্কয়ারের যে প্রতিষ্ঠাতা স্যামসন এস চৌধুরী, তুমি কি বলো যে এই স্যামসন এস চৌধুরীর হসপিটালে আসি? এটা বলো না, কি বলো? বলো যে আমি স্কয়ারে আসি, হ্যাঁ স্কয়ারে আসি। সো এরকম যেগুলা কি হয় যে ধরো যে প্রতিষ্ঠান যৌথ মূলধনী কোম্পানি এগুলা কিন্তু কি ওই কোম্পানির নামে চলে, ব্যক্তির নামে চলে না। দ্যাটস ওয়াই এটাকে কি বলে কৃত্রিম ব্যক্তি সত্তা। ক্লিয়ার? এই যে নিজ নামে ও সিলমোহর দ্বারা তৃতীয় পক্ষের সাথে চুক্তি সম্পাদন ও মামলা করতে পারে, ঠিক আছে। তাহলে তোমার MCQতে আসতে পারে যে কোন প্রতিষ্ঠান বা কোন সংগঠন বা কোন ব্যবসায় কি করতে পারে, নিজ নামে চুক্তি সম্পাদন ও মামলা করতে পারে, এক মালিকানা অংশীদারি, হ্যাঁ, এরপর হচ্ছে কি যৌথ মূলধনী কোম্পানি, এভাবে অপশন আসবে। তাহলে কি যৌথ মূলধনী কোম্পানি কি করতে পারে, নিজ নামে চুক্তি সম্পাদন ও মামলা করতে পারে। এইটা ভেরি 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে, বলে দিলাম এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্লিয়ার? ওকে, দেন দেখো যে কি পৃথক আইনগত সত্তা। এইটা হচ্ছে কি পৃথক আইনগত সত্তাটা অনেকটা কৃত্রিম ব্যক্তি সত্তার সাথে রিলেটেড। যেমন কি এখানে বললাম নিজ নামে চলতে পারে, হ্যাঁ, এরপরে কি চুক্তি ও মামলা করতে পারে। সো পৃথক আইনগত সত্তাটাও হচ্ছে কি এখানে পরিচালক থেকে মালিকদের
আলাদা করা হয়। ঠিক আছে, এই যে দেখো আইন অনুযায়ী কোম্পানির সত্ত্বের মালিকদের সত্ত্বা থেকে পৃথক। দেখো দেখো আইন অনুযায়ী কি কোম্পানির সত্ত্বা মানে কোম্পানি আর মালিকরা কি আলাদা সত্তা হিসেবে বা আলাদা ব্যাপার হিসেবে গণ্য করা হয়, কিন্তু অংশীদারি ব্যবসায় বা এক মালিকানা ব্যবসায় কি করা হয়, ব্যবসায় এবং মালিককে কি করা হয় একক সত্তা হিসেবে গণনা করা হয়। ক্লিয়ার? যেমন ধরো যে ওই যে বললাম যে রহিম চাচার দোকান বা কি এই অংশীদারি ব্যবসায় কি হয় ব্যক্তির নামে পরিচালিত হয় বা পরিচিতি পায়, কিন্তু কোম্পানি কি হয় নিজ নামে। ক্লিয়ার? তাহলে তোমার এমসিকিউতে আসতে পারে ভাইয়া, তোমার এমসিকিউতে আসতে পারে যে কি কোন ব্যবসায় প্রতিষ্ঠানের মালিকদের থেকে আলাদা সত্তা রয়েছে। ঠিক আছে, কোন ব্যবসায় প্রতিষ্ঠানের বা কোন ব্যবসায়ের সত্তা মালিকদের সত্তা থেকে আলাদা, এভাবে কোশ্চেন আসবে। আমি বলে দিচ্ছি, দেখো সব কিছু কিন্তু স্লাইডে লেখা থাকবে না, এই জন্যই তো ক্লাস করা, এই জন্যই তো লেকচার শোনা। ঠিক আছে, মাঝে মাঝে যে ইম্পর্টেন্ট কথাগুলো বলি এগুলো তুমি কি করবা নোট করে ফেলবা। এই জন্যই বলি যে লাইভটা শেয়ার করে তোমার টাইমলাইনে রেখে দাও, তুমি যখন আবার শুনবা এই লেকচারটা তখন কি হবে তোমার এই যে ইম্পর্টেন্ট যে কথাগুলো বলতেছি সব কিন্তু হুবহু এখানে লেখা থাকবে না। আমি এখানে ধরো ছোট্ট একটা হিন্টস থাকবে, এইটা নিয়ে আমি এক বিস্তর লেকচার দিব। এইটাই তো মানে তোমার স্কুলে যাওয়ার উদ্দেশ্য বা কলেজে যাওয়ার বা ক্লাস করার উদ্দেশ্যই তো এইটা, তাই না, যে টিচার যেটা বলবে এটা শোনা। ক্লিয়ার? ওকে, ক্লিয়ার দেখা যায় না? কে বললো? শরীফ রহমান। বাকিটাকে দেখতে পাচ্ছ? আমার এখানে তো দেখতে পাচ্ছি, আমি আমার ফোনে দেখতে পাচ্ছি, নেট প্রবলেম মনে হয় তোমার। ঠিক আছে, ওকে। দেখো নিবন্ধন, কোম্পানির নিবন্ধন কি ভাইয়া বাধ্যতামূলক। এক মালিকানা কোম্পানির কি বা প্রতিষ্ঠানের এক মালিকানা ব্যবসায়ের কি নিবন্ধন বাধ্যতামূলক না, অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন বাধ্যতামূলক না, বাট কি কোম্পানি সংগঠনের বা যৌথ মূলধনী কোম্পানির নিবন্ধন কি ভাইয়া বাধ্যতামূলক। তোমার এমসিকিউতে আসে যে কোন ব্যবসায় প্রতিষ্ঠানের নিবন্ধন বাধ্যতামূলক, এমসিকিউতে এটা আসতে পারে। ঠিক আছে, নিবন্ধন বাধ্যতামূলক কার বলো? যৌথ মূলধনী কোম্পানি। ক্লিয়ার? নিবন্ধনের পরেই কোম্পানি কার্যক্রম শুরু করতে পারে। এখানে একটা কোশ্চেন আছে, যে কোশ্চেনটা হচ্ছে কি নিবন্ধনের পরে সব কোম্পানি কি কার্যক্রম শুরু করতে পারে। এটা তোমাদের জন্য কোশ্চেন, 10 সেকেন্ড সময় তোমরা সবাই কমেন্ট করো যে নিবন্ধনের পর সব কোম্পানি কি কার্যক্রম শুরু করতে পারে। কোম্পানি কয় ধরনের বলো তো? একটা হচ্ছে কি পাবলিক লিমিটেড, একটা হচ্ছে প্রাইভেট লিমিটেড। ইজি করে দিলাম, বলো যে কি কোম্পানি নিবন্ধনের পরেই কার্যক্রম শুরু করতে পারে কারা আর পারে না কারা, এটা বলো। ইজি করে দিলাম, বলো যে নিবন্ধনের পরেই কোন কোম্পানি বা কোন ধরনের কোম্পানি কাজ শুরু করতে পারে আর কোন কোম্পানি পারে না। আরেকটা স্টেপের জন্য ওয়েট করতে হয়, এটা একটু দ্রুত কমেন্ট করো। ওকে, হ্যাঁ ওকে, না পারে না এভাবে না করে যে কে পারে আর কে পারে না এটা উল্লেখ করো। যে যেমন ধরো যে হইতে পারে যে প্রাইভেট লিমিটেড কোম্পানি পারে না বা পাবলিক লিমিটেড কোম্পানি পারে বা যে কোনোটা হইতে পারে। তোমরা বলো, আমি সঠিকটা বলবো না এখন, তোমরা একটু কমেন্ট করো যে কোন কোম্পানি নিবন্ধনের পরেই কার্যক্রম শুরু করতে পারে আর কোন কোম্পানি নিবন্ধনের পরেই পারে না, তাদের আরও একটা স্টেপের জন্য ওয়েট করতে হয়, একটু দ্রুত। ক্লিয়ার? ওকে, ওকে মিম, উজ্জ্বল ত্রিপুরা, ঋতিকা ইসলাম অনেকে আনসার করে ফেলছো। ওকে, ওকে সাকিব মাহমুদ আনসার করছে হচ্ছে যে প্রাইভেট পারে পাবলিক পারে না। এক্স্যাক্টলি যে কি যে নিবন্ধনের পরেই আমরা জানি যে কি 4টা স্টেপ আছে। হ্যাঁ, সো নিবন্ধন হচ্ছে 3 নাম্বার স্টেপ। নিবন্ধনের পরেই প্রাইভেট লিমিটেড কোম্পানি সরাসরি তাদের কাজ শুরু করতে পারে, বাট পাবলিক লিমিটেড কোম্পানিকে কি করতে হয় কার্যারম্ভের অনুমতিপত্র পেয়ে দেন শুরু করতে হয়। ক্লিয়ার? তাহলে পাবলিক লিমিটেড পারে না, তাদের কি করতে হয় কার্যারম্ভের অনুমতিপত্র প্রয়োজন হয়। ঠিক আছে, ওকে ওকে। সাকিব মাহমুদ ভাইয়া বলতেছে যে ভাইয়া আপনাদেরকে অনেক মিস করবো, অ্যাকাউন্টিং ক্লাস ব্রেক দিয়েছে। ও হচ্ছে যে আমাদের কি অ্যাডমিশনের স্টুডেন্ট। ঠিক আছে, ওদের প্রোগ্রাম তো অলমোস্ট শেষ, জিএসটি পরীক্ষা দিবে 10 তারিখে, ওরা মিস করতেছে। ওদেরকে আমরা অনেক অনেক বেশি মিস করব। আমাদের সাথে ভাইয়া যারা একদিনও একটা ক্লাস করে তাদের সাথে আমাদের মানে একটা আত্মার সম্পর্ক হয়ে যায়, তাদেরকে আমরা নিজেদের ভাই বোনের মতোই কি ট্রিট করি। সো ওদেরকে আমরা অনেক মিস করবো। এইচএসসি 24 তোমরা যারা আসো তোমাদেরকে মিস করবো, বিকজ তোমরা রেগুলার ক্লাসগুলো করতেছো, এখন করতেছো, ইভেন তোমরা হয়তো অনেকে অ্যাডমিশনে করবা, হ্যাঁ আমাদের সাথে থাকবা।
সো তোমাদেরকেও মিস করব। সো তোমরা যেন বেস্ট কিছু পাও, এটার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করি। হ্যাঁ, তোমরা আমাদের পাশে থাকলে, আমাদেরকে সাপোর্ট করলে ইনশাল্লাহ আমরা শেষ পর্যন্ত তোমাদের সাথে থাকবো। ওকে, ইমোশনাল বানাই দিও না, ঠিক আছে? ইমোশনাল ড্যামেজ, ইমোশনাল বানাই দিলে তো সমস্যা, ক্লাস নিতে পারবো না। ওকে, ওকে, হ্যাঁ, তাহলে বুঝতে পারছো, এটা তো বুঝতে পারছো চিরন্তন অস্তিত্ব, শেয়ার মালিকদের মৃত্যুতে কোম্পানির বিলোপ সাধন ঘটে কি ঘটে না, এটা তো তোমরা জানো যে কি অংশীদারি ব্যবসার ক্ষেত্রে কি অংশীদার যদি মারা যায় বিলুপ্তি ঘটে। হ্যাঁ, আবার হচ্ছে যে এক মালিকানার ক্ষেত্রে যদি মালিক মারা যায় তাহলে তো ব্যবসায় কি শেষ হয়ে যাবে। বাট কোম্পানি সংগঠনের ক্ষেত্রে কি হয়, মালিকদের সাথে বা মালিকের মৃত্যুর সাথে কোম্পানির কি বিলুপ্তির কোনো কানেকশন নাই, সম্পর্ক নাই, ঠিক আছে? এই জন্য এটাকে বলা হয় কি চিরন্তন অস্তিত্ব সম্পন্ন, ঠিক আছে? তাহলে কোম্পানি তাহলে বিলোপ সাধনটা ঘটে কিভাবে? ঘটে হচ্ছে কি আইনের মাধ্যমে, যখন তোমার আইন দ্বারা কি করা হয় বিলোপ সাধন ঘটানো হয় তখনই ঘটবে। ক্লিয়ার? ওকে, পাবলিকের ওয়েট করতে হয় কার্যরম্ভের জন্য। হ্যাঁ, এক্স্যাক্টলি, আরাফাত নির আনসার করছে ওইটা আগের কোশ্চেনটা। ওকে, এরপরে দেখো যে সদস্য সংখ্যা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। দেখো যে আমাদের যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে কতজন সদস্য লাগে। আমরা জানি যে কোম্পানি কয় প্রকার ভাইয়া, আমরা হচ্ছে কি মেইনলি হচ্ছে কি প্রাইভেট আর পাবলিক, তাই না? মেইনলি আর কি আমরা এই দুইটা কোম্পানি নিয়েই হচ্ছে কি বেশি পড়াশোনা করি, আরও আছে, বাট এই দুইটাই হচ্ছে কি আমাদের লাইমলাইটে আছে, এগুলো নিয়ে আমাদের জানতে হয়, প্রশ্ন আসে এগুলো নিয়েই সাধারণত, ঠিক আছে? সো আমরা প্রাইভেট আর পাবলিকের কতজন সদস্য লাগে এইটা আমরা কি করব দেখবো। দেখো যে প্রাইভেট লিমিটেডের ক্ষেত্রে মিনিমাম, হ্যাঁ সর্বনিম্ন, ঠিক আছে, সর্বনিম্ন কতজন ভাইয়া? 2 জন। আর সেম জিনিস পাবলিকের ক্ষেত্রে কতজন ভাইয়া? 7 জন, সর্বনিম্ন 7 জন। আর এদের সর্বোচ্চ কতজন ভাইয়া? সর্বোচ্চ হচ্ছে যে কি সর্বোচ্চ হচ্ছে 50 জন। আর এদের সর্বোচ্চ কতজন? শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ, মানে তুমি যত বেশি শেয়ার বিক্রি করতে পারবা, হ্যাঁ শেয়ার সংখ্যা দ্বারা কি সীমাবদ্ধ, তুমি যত শেয়ার বিক্রি করতে পারবা ততজন মালিক, ঠিক আছে? এখন তুমি যদি 5টা শেয়ার বিক্রি করো, বা ধরো যে তুমি 100 শেয়ার বিক্রি করলে তোমার প্রতিষ্ঠানের মালিক 100 জন, তুমি যদি 1000 শেয়ার বিক্রি করো তাহলে হচ্ছে কি 1000 জন। কারণ শেয়ার কি জিনিস, এগুলো সব সামনে আসবে। শেয়ার হচ্ছে কি যে প্রতিষ্ঠানের যে মূলধন, এটাকে কি সমান খণ্ড খণ্ড ভাগে ভাগ করা, ঠিক আছে? ওকে, তাহলে দেখো শেয়ার সংখ্যা দ্বারা কি সীমাবদ্ধ। আই থিঙ্ক তোমরা এইটা মনে রাখবা। তাহলে তোমার প্রাইভেট লিমিটেড এমসিকিউতে আসবে যে প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সর্বনিম্ন সদস্য সংখ্যা কতজন, ঠিক আছে, এবং সর্বোচ্চ সদস্য সংখ্যা কতজন। ক্লিয়ার? অথবা তোমার ক নাম্বারে আসতে পারে যে কি পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সর্বনিম্ন সদস্য সংখ্যা কতজন? 7 জন। ক্লিয়ার? ওকে, সো আই থিঙ্ক তোমরা এটা সবাই বুঝতে পারছো। দেন দেখো, এখন তো এটা তো সদস্য সংখ্যা গেল, আরেকটা কোশ্চেন আসে, এটা হচ্ছে কি পরিচালক, ঠিক আছে? এটা হয়তো তোমরা সামনে পাবা, বাট যেহেতু সংখ্যার কথা আসলো আমি আগে বলে দিচ্ছি, ঠিক আছে? পিবিটি মানে কি? পিবিটি মানে হচ্ছে প্রাইভেট, আর ধরো যে পাবলিক। হ্যাঁ, পরিচালক কতজন ভাইয়া? এই তোমরা পারো এটা? সবাই আনসার করো। আমি তোমাদেরকে 5 সেকেন্ড সময় দিলাম, সবাই আনসার করো। এইভাবে করো যে পিবিটি এতজন, পাবলিক এতজন, ঠিক আছে? তোমরা জাস্ট পাশে সংখ্যাটা লিখে দিবে, তাহলে আমি বুঝবো। সবাই একটু দ্রুত আনসার করো ভাইয়া, তোমরা একটু আনসার করো, আমি অপেক্ষা করতেছি। ওকে, সাকিব মাহমুদ আনসার করে ফেলছে, সুমাইয়া কবির মাইশা, ওকে, আরে ফার্স্ট, ওকে, থ্যাংক ইউ সো মাচ সাকিব, সুমাইয়া। বাকিরাও আনসার করো, আমি দেখি বাকিরা পারো কিনা, বাকিরা জানো কিনা আসলে। ওকে, এক্স্যাক্টলি, হ্যাঁ, তাহলে তোমরা সবাই জানো, আই নো যে তোমরা কি জানো, বাট এটা কি তোমরা যারা জানো তাদের জন্য হচ্ছে এটা রিভিশন, আর যারা জানো না তাদের জন্য কি এটা কি এটা হচ্ছে যে প্রয়োজন, ঠিক আছে? এটা তোমাদের কি জানা প্রয়োজন। তাহলে কি প্রাইভেটে 2 জন আর পাবলিকে 3 জন। ক্লিয়ার? এটা কি পরিচালকের সংখ্যা মিনিমাম। ওকে,
এবার এই যে একটু আগে যে বললাম যে কি কোম্পানি সংগঠনের সর্বোচ্চ মালিক কি দ্বারা নির্ধারিত হয়? শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ। তোমার মনে প্রশ্নটা চলে আসছে যে শেয়ার কি জিনিস তো আমি বলেই দিলাম একবার। এরপর আমরা একটু পড়ি যে মূলধন ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, হ্যাঁ, অংশে যখন বিভক্ত করা হয় তাকে কি করা হয়? শেয়ার বলা হয়। মানে এটা আমি তোমাদেরকে একটু ব্যাখ্যা করতেছি। ক্ষুদ্র ক্ষুদ্র সমান অংশ, ঠিক আছে, সমান অংশ, ঠিক আছে। এই ধরো যে তোমার কোম্পানির মূলধন কত, ধরো যে 1 লাখ বা 10,000, ধরো যে 10,000। এখন তোমার হচ্ছে কি যে সমান ভাগে ভাগ করতে হবে, তাই না? সমান ভাগে ভাগ করতে চাও। এখন তুমি যদি ধরো যে 100 দিয়ে ভাগ করো, হ্যাঁ, তাহলে কত হবে? দুইটা জিরো কেটে দেই, ঠিক আছে, ধরো যে 100। দ্যাট মিনস কি তোমার প্রত্যেকটা শেয়ারের মূল্য কত হইতেছে? 100 টাকা। 100 টাকা হইলে তুমি মালিক পাবা কতজন? মালিক পাবা হচ্ছে যে 100 জন। এখন ধরো তুমি এটা যে 10 দিয়ে ভাগ করো, 10, হ্যাঁ, ধরো যে 10 দিয়ে ভাগ করলো, তাহলে কত? 1000। তুমি এইটা এইভাবে করতে পারো যে তুমি এক একটা শেয়ারের দাম 1000 টাকা করে 10 জন মালিক নিতে পারো, অথবা তুমি প্রত্যেকটা শেয়ারের দাম 10 টাকা করে 1000 মালিক নিতে পারো। ব্যাপারটা বুঝছো কি না? যে তোমার সমান সমান অংশে ভাগ থাকতে হবে। এখন তোমার ওই শেয়ার মূল্যটা ধরো যে তুমি এই যে আমরা যদি 10,000-কে 10 দিয়ে ভাগ করি তাহলে কি হয়? 1000 আসে। তাহলে এখন তুমি এটা করতে পারো যে 1000 টাকা এক একটা শেয়ারকে ভাগ করলে তুমি 10 জন মালিক পাবা। আবার তুমি যদি প্রত্যেকটা শেয়ারকে 10 টাকায় ভাগ করো, হ্যাঁ, 10 টাকা করে প্রত্যেকটা শেয়ার দাও, তাহলে তুমি 1000 মালিক পাবা। ব্যাপারটা বুঝছো? আই থিঙ্ক। না বুঝলে কমেন্ট করবা, ঠিক আছে? ওকে, সবাই না বুঝলে অবশ্যই প্রশ্ন করবা, আমি তোমাদেরকে কখনো না করব না, ঠিক আছে? আর এইটা কিন্তু তোমার ওই যে অফলাইন ক্লাসের মতো না যে কি তোমার ওই যে পাশে ক্লাস বসে আছে, আমি পারি না এই কথাটা বলবো, ভাই আমার খুব গায়ে লাগবে, হ্যাঁ, লজ্জা পাবো। ভাই লজ্জা পাওয়ার কিচ্ছু নাই, ঠিক আছে? আমি তোমাকে বকাও দিব না। তুমি না বুঝলে 1 বার 2 বার 3 বার 10 বার কোশ্চেন করো, কোনো প্যারা নাই, বাট না বুঝলে ভাই বলবা, ঠিক আছে? না হলে কিন্তু তোমরা যদি রেজাল্ট খারাপ করো আমার খারাপ লাগবে, ঠিক আছে, যে আমি পড়ানোর পরেও তোমরা রেজাল্ট খারাপ করছো। ক্লিয়ার? ওকে, এরপরে দেখো যে সদস্যদের দায় কিরকম? দায় সাধারণত যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে সসীম দায় হয়। মানে সসীম দায় বলতে কি? সীমিত দায়। কেমন সীমিত? তোমার শেয়ার মানে তোমার বিনিয়োগ যতটুকু, ধরো যে তুমি 1000 টাকা দামে 2টা শেয়ার কিনছো প্রতিষ্ঠান থেকে, তাহলে তোমার 2টা শেয়ারের মূল্য কত? 2000। 1000 করে কিনছো যেহেতু 2টা শেয়ার 2000, তাহলে তোমার ওই কোম্পানির ধরো যদি 1 লাখ টাকা দায় থাকে বা ঋণ থাকে, তোমার উপর দায় কতটুকু? 2000। মানে তোমার যত টাকা বিনিয়োগ বা শেয়ার মালিকানা ততটুকুই তোমার দায়। তোমার যদি 1 লাখ টাকা মালিকানা থাকে, তোমার 1 লাখ টাকা দায়। এখন প্রতিষ্ঠানের যদি 1 কোটি টাকাও ঋণ থাকে, তোমার ওই 1 লাখ টাকা পর্যন্তই দায়, ঠিক আছে? সসীম দায়, ঠিক আছে? ওকে, ওই যে এখানে বলে দিচ্ছে সদস্যদের দায় কি করা? তাদের ক্রয়কৃত শেয়ার মূল্য দ্বারা সীমাবদ্ধ থাকে। এছাড়াও যদি কেউ প্রতিশ্রুতি দ্বারা মানে হচ্ছে কি দায় বহন করে, তাহলে আলাদা হিসাব, যে তাকে বলেই দিল যে আমার প্রতিষ্ঠানের 20% দায় তোমার। এখন এই 20%-এর যতটুকু হয়, তুমি যদি আগে প্রতিশ্রুতি দিয়ে দাও, ওইটার হিসাব আলাদা। বাট ইন জেনারেল বা সাধারণত কি হয় ভাইয়া, যে সসীম দায়, মানে শেয়ার মূল্য দ্বারা দায়টা সীমাবদ্ধ থাকে। ক্লিয়ার? ওকে, দেন দেখো এই সংগঠনে কি থাকে ভাইয়া? এই সংগঠনের ব্যবস্থাপনা ও মালিকানা সম্পূর্ণ পৃথক। এইটা ভেরি ইম্পর্টেন্ট। ক্লিয়ার? এটা ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? যে তোমার এমসিকিউতে কোশ্চেন আসতে পারে যে কোন প্রতিষ্ঠানের বা কোন ব্যবসায়ের ব্যবস্থাপনা থেকে মালিকানা আলাদা থাকে, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট ফর অ্যাডমিশন, এটা ইম্পর্টেন্ট ফর এইচএসসি। ক্লিয়ার? এটা তোমার বোথ জায়গায় লাগবে। আবার বুঝান একটু। তামিম, কোনটা বুঝাবো ভাইয়া? এই যে একটু মানে ফার্স্ট রিপ্লে করবা, ফার্স্ট কমেন্ট করবা, তাহলে আমি বুঝতে পারবো, নাহলে কিন্তু বুঝতে পারবো না, ঠিক আছে? মৃদুল ভাইয়া, তুমি তো অনেক লেট করে ফেলছো। ওকে, দেখো যে তাহলে কি ব্যবস্থাপনা ও মালিকানা সম্পূর্ণ পৃথক। কি হয় যে যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে মালিক তো সকল শেয়ার মালিকরাই কি
প্রতিষ্ঠানের মালিক, কিন্তু সকল শেয়ার মালিকই কি ব্যবস্থাপনায় বা পরিচালনায় অংশগ্রহণ করে না। একটা কমিটি থাকে বা ব্যবস্থাপকদেরকে আলাদা রিক্রুট করা হয়, ম্যানেজারদেরকে, ঠিক আছে, যারা কি ওই মালিক থেকে বা মালিকানা থেকে আলাদা। ওকে, দেন দেখো যে বিলোপ সাধন। বিলোপ সাধনটা কি? এটা হচ্ছে যে আমরা জানি যে বিলোপ সাধনটা কি, এটা আইনের মাধ্যমে গঠিত হয়, এর জন্য আইন দ্বারা বিলুপ্তি ঘটে, ঠিক আছে। এই জন্যই এটাকে কি বলা হয়, এই বিলোপ সাধনের এই নিয়মটার কারণেই এটাকে বলা হয় কি চিরন্তন অস্তিত্ব সম্পন্ন, চিরন্তন অস্তিত্ব সম্পন্ন। বিকজ যদি কোনো শেয়ার মালিক মারা যায় কি প্রতিষ্ঠানের কিচ্ছু হবে না, প্রতিষ্ঠান কি চলতে থাকবে। এটা পৃথিবীর নিয়মের মতো, মানে পৃথিবীতে ধরো আমি মারা গেলাম বা তুমি মারা গেলাম, প্রতিষ্ঠান ধরো পৃথিবী কি থেমে থাকবে? পৃথিবী সেই আগের মতো, এই সূর্য উঠবে, বৃষ্টির সময় বৃষ্টি হবে, নদী বয়ে যাবে, ঠিক আছে, আমার আর তোমার কি প্রস্থানে কিছুই হবে না। সো শেয়ার মালিক যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রেও ব্যাপারটা এরকম যে কি একজন শেয়ার মালিক চলে গেল বা মারা গেল, এটা আরেকজন দ্বারা রিকভার হয়ে যাবে, বা এটা ব্যবসায় প্রতিষ্ঠানের বিলোপ সাধনের সাথে কোনোভাবেই কি কানেক্টেড না। কিন্তু এক মালিকানার ব্যবসায় কি হয়, মালিক একজন, তাই না, মালিক একজন, সে যদি অক্কা পায় বা মারা যায় তাহলে কি হবে, তার প্রতিষ্ঠান বন্ধ। অথবা যদি অংশীদারি ব্যবসায়ীর ক্ষেত্রে কোনো অংশীদার মারা যায়, ওটা অংশীদারের আইন অনুযায়ী কি হয়, বিলোপ সাধন ঘটে, ঠিক আছে। ওকে, দেন দেখো, ওকে, সো আমাদের কি কি স্টেপ ফলো করতে হয়, ঠিক আছে, যে একটা কোম্পানি সংগঠন ওকে আমরা জানি যে কি প্রসিডিউরস অফ ফরমেশন অফ জয়েন্ট স্টক কোম্পানি, মানে কি যে একটা যৌথ মূলধনী কোম্পানি বা ব্যবসায়ী প্রতিষ্ঠান গড়ে তুলতে আমাদের কয়টা স্টেজ ফলো করতে হয়। কয়টা ভাইয়া, কয়টা স্টেজ? 4টা, ঠিক আছে, 4টা, ক্লিয়ার, 4টা। কি কি? প্রথমটা হচ্ছে যে উদ্যোগ গ্রহণ পর্যায়ে, এটা তোমরা বেসিক জিনিস জানো যে কোনো কিছুর ক্ষেত্রে আগে উদ্যোগ গ্রহণ করতে হয়, তাই না। উদ্যোগ গ্রহণে বেসিক্যালি কি করা হয়, পরিকল্পনা করা হয় যে আমি আসলে কি ধরনের ব্যবসা প্রতিষ্ঠান করতে চাই, এই ব্যবসা প্রতিষ্ঠানের উদ্দেশ্য কি, এই ব্যাপারগুলো নিয়ে এখানে আলোচনা করা হয়, প্রতিষ্ঠানের কি নাম হবে, বেসিক জিনিস। তাহলে তোমার এখান থেকে কোশ্চেন আসবে কিভাবে জানো, যে বলবে যে জয়েন্ট স্টক কোম্পানি বা হচ্ছে যৌথ মূলধনী কোম্পানি, হ্যাঁ, গড়ে তোলার কি প্রসিডিউর বা নিয়ম বা হচ্ছে কি স্তর কয়টা, ঠিক আছে, কয়টা স্টেজ, কয়টা ভাইয়া, 4টা স্টেজ। কয়টা ভাইয়া, 4টা, হ্যাঁ, 4টা স্টেজ বা স্তর যাই বলো বাংলাতে, ঠিক আছে। উদ্যোগ গ্রহণ পর্যায়ে, এটা হচ্ছে কি ফার্স্ট স্টেজ। প্রথমে কি করতে হবে, তোমার উদ্যোগ গ্রহণ করতে হবে, তারপরে কি করতে হবে, দলিলপত্র প্রণয়ন। দলিলপত্রের মধ্যে কি কি আছে ভাইয়া, সংঘ স্মারক, সংঘ বিধি, মানে সংঘ স্মারকটা কি, সংঘ স্মারকটাকে বলা হয় যে কি প্রতিষ্ঠানের মূল দলিল, ঠিক আছে। এটা দ্বারা কি প্রতিষ্ঠান কিভাবে রান হবে, হ্যাঁ, কার কি দায়িত্ব অ্যান্ড আদার্স লিগ্যাল ইস্যুস, হ্যাঁ, সব কিছুই এই সংঘ স্মারকে উল্লেখ থাকে। এইটা নিয়ে বিস্তারিত আরো আলোচনা করা হবে। এরপর হচ্ছে কি পরিমেল নিয়মাবলী, ঠিক আছে। পরিমেল নিয়মাবলী কি, এটা হচ্ছে কি সহযোগী দলিল, ঠিক আছে। সংঘ স্মারক হচ্ছে যদি এটাকে বলা হয় মূল দলিল, এইটা হচ্ছে কি সহযোগী দলিল, ঠিক আছে, এটা হচ্ছে সহযোগী দলিল, ক্লিয়ার, সহযোগী দলিল। হ্যাঁ, আমার শেয়ারটা কি এটা একটু বুঝাই দিবেন ভাই, শেয়ার আমি অনেক বুঝার চেষ্টা করছি, এখনো বুঝতে পারলাম না। ওকে ওকে, বুঝাই দিচ্ছি বাংলা কথায়। আমি বলি শেয়ার হচ্ছে যে তোমার একটা প্রতিষ্ঠানে যে মূলধন লাগবে বা তুমি প্রতিষ্ঠানটা যত টাকা দিয়ে স্টার্ট করতে চাও, ওই টাকাটা আমরা জানি কি যৌথ মূলধন কোম্পানি কি শেয়ারের মাধ্যমে মূলধন সংগ্রহ করতে পারে। হ্যাঁ, শেয়ারটা কি, যে ধরো তোমার একটা কোম্পানি গঠন করবা, হ্যাঁ, গঠন করবা, ধরো 10,000 টাকা, ধরো যে তোমার ব্যবসা প্রতিষ্ঠানে 10,000 টাকা, ঠিক আছে, 10,000 টাকা লাগবে তোমার ব্যবসা প্রতিষ্ঠানের মূলধন। এই 10,000 টাকা কি করবা, সমান ভাগে ভাগ করবা। ধরো এটা তুমি কি করতে পারো, যে তুমি কতজন মালিক নিবা এটা তোমার উপর ডিপেন্ড করতেছে যে কতটা শেয়ার দিবা। দ্যাট মিনস ধরো তুমি যদি হ্যাঁ ইয়া করো যে এই তুমি ধরো 100 দিয়ে ভাগ করলা, তাহলে কত হবে, 100 টাকা। সমান ভাগে শেয়ারের সংখ্যাটা কি ক্ষুদ্র ক্ষুদ্র অংশ সমান ভাগে ভাগ করতে হবে পুরো মূলধনটাকে, ঠিক আছে। তাহলে কি তোমার 100 টাকা, হ্যাঁ, 100 টাকার 100টা শেয়ার হইলো, তাই না। 100 × 100 হলে কি হয়, 10,000। তুমি 100 টাকা করে যদি 100 জনের কাছে শেয়ারটা বিক্রি করো, মানে কি তোমার মালিকানাটা বিক্রি করো। এই যে যৌথ মূলধন কোম্পানির মূল থিমটা কি, যে একজন মালিক না, একাধিক মালিক থাকবে, তাই না। সো
তুমি যদি ধরো তোমার 10,000 টাকাকে তুমি সমান 100 ভাগে ভাগ করো, তাহলে কি তুমি কয়জনের কাছে বিক্রি করতে পারবে? 100 জন। দ্যাট মিনস কি 100টা শেয়ার হইলো, এই 100টা শেয়ার তুমি 100 জনের কাছে বিক্রি করলে কি হবে? 100 জন তোমার প্রতিষ্ঠানের মালিক হবে। ক্লিয়ার? এখন তুমি এইটাকে আবার তুমি 10 টাকাতেও ভাগ করতে পারো। ধরো যে তুমি 1000 দিয়ে ভাগ করলে, 1000 দিয়ে ভাগ করলে কত হবে? 10 টাকা, তাই না? হ্যাঁ, 10 টাকা হবে। এখন ধরো এটা যদি 10 টাকা হয়, 10 টাকা, দ্যাট মিনস কি যে 10 টাকা করে তুমি যদি ধরো তোমার শেয়ারটাকে 10 টাকা করে বিক্রি করো, তাহলে 1000 জনের কাছে বিক্রি করতে পারবা। 100 টাকা করে বিক্রি করলে 100 জন কি মালিক পাবা, 10 টাকা করে বিক্রি করলে 1000 মালিক পাবা। আবার তুমি এই 10,000 শেয়ারকে 1000 করেও বিক্রি করতে পারো। 1000 করে কি সমান ভাগে ভাগ হইতেছে না? 1000 করে যদি বিক্রি করো, তুমি কয়জনের কাছে বিক্রি করতে পারবা? 10 জনের কাছে। সো মৃদুল, তুমি ব্যাপারটা বুঝছো কিনা যে আমার প্রতিষ্ঠানে যত মূলধন লাগবে এটা তো আমি কি মানুষ থেকে কালেক্ট করব। সো কতজন মানুষ থেকে কালেক্ট করব আসলে? আমি ওই শেয়ারটাকে আগে ভাগ করে নিব, যে ধরো আমি যদি 10 টাকা করে ভাগ করি 10,000কে, তাহলে আমি হচ্ছে কি 1000 জন মানুষ নিব বা মালিক নিব। আবার তুমি যদি ওইটাকে তুমি কি করো, 10 টাকা 1000 টাকা করে বিক্রি করো, হ্যাঁ, এক একটা শেয়ারের দাম যদি 1000 রাখো, তাহলে 10 জন মালিক পাবা। আবার 100 টাকা করে রাখলে 100 জন মালিক পাবা। আই থিঙ্ক ব্যাপারটা বুঝছো মৃদুল? গুগল ফিল আপ করতে বলছে, হ্যাঁ এটা করো, মানে এটার মাধ্যমে তোমাদের কি করা হবে? ওই যে পিডিএফ গুলো পৌঁছায় দেওয়া হবে তোমাদেরকে, ঠিক আছে? সো এটা করে ফেলো, ওইটা আহামরি কিছু না, ওইটা তো জন্য কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না গুগল ফর্মটা ফিল আপ করতে। ক্লিয়ার? আচ্ছা, সঙ্গস্মারকটা বুঝো নাই। সঙ্গস্মারকটা হচ্ছে কি কোম্পানি বা যৌথ মূলধনী কোম্পানির মূল দলিল, যেখানে কি লেখা থাকে যে এই ব্যবসা প্রতিষ্ঠানটা আমার কিভাবে পরিচালনা হবে, কার কি দায়িত্ব, হ্যাঁ, এই হচ্ছে যে এই ব্যবসার উদ্দেশ্যটা কি, এই সব কিছু ইম্পর্টেন্ট যেই কথাগুলা, যেগুলো কি করতে হবে? আমাদের কোম্পানির নিবন্ধন করতে হয় না? সো নিবন্ধনে আমরা যে যে ইনফোগুলা বা ইনফরমেশনগুলো উল্লেখ করি, এগুলোই হচ্ছে কি সঙ্গস্মারকে উল্লেখ থাকে। এটা হচ্ছে কি কোম্পানির দলিল। ধরো তোমার কোম্পানিতে যদি কোনো একটা সমস্যা হয়, তুমি এটা সলভ করবা কাকে ফলো করে? সঙ্গস্মারককে। সঙ্গস্মারক না থাকলে সঙ্গবিধি, পরিমেল নিয়মাবলী, যেহেতু এটা কি সহযোগী দলিল, এটা হচ্ছে কি মূল দলিল। এমসিকিউতে আসে যে কোম্পানি সংগঠনের মূল দলিল কোনটা? সঙ্গস্মারক বা স্মারক লিপি। এটা কি সঙ্গবিধি, পরিমেল নিয়মাবলী। ওকে, দেন দেখো নিবন্ধন গ্রহণ পর্যায়। তাহলে দেখো আমাদেরকে 4টা স্টেপ, হ্যাঁ 4টা স্টেপ কি? উদ্যোগ গ্রহণ, দলিলপত্র প্রণয়ন, 3 নম্বর হচ্ছে নিবন্ধন সংগ্রহ। এই পর্যায়ে এসে প্রাইভেট লিমিটেড কোম্পানি নিবন্ধন পেয়ে গেলেই কাজ শুরু করতে পারে। আর হচ্ছে কি পাবলিক লিমিটেড কোম্পানির জন্য কি লাগে? কার্যারম্ভের অনুমতিপত্র লাগে। এটা পাওয়ার আগ পর্যন্ত তারা কাজ শুরু করতে পারে না। কার্যারম্ভের অনুমতিপত্র কি নামে বলে দিয়েছে, কার্য আরম্ভের। কার্যারম্ভ মানে কি? কার্য মানে কি কাজ, কাজ আরম্ভের অনুমতি মানে কি কি করা হয়? কাজ আরম্ভের জন্য অনুমতি নিতে হয়, ঠিক আছে? সো নিবন্ধনে কি করা হয়? আবেদনপত্র, মানে নিবন্ধন ব্যাপারটা হচ্ছে যে আমরা জন্ম নিবন্ধন করি না, ওইটাই সেম, যে নির্দিষ্ট, হ্যাঁ, যে কোম্পানির জন্য যেই নির্দিষ্ট প্রতিষ্ঠান আছে যেখানে গিয়ে নিবন্ধন করতে হয়। যেমন আমাদের জন্ম নিবন্ধন করতে হলে কি করা লাগে? ইউনিয়ন পরিষদে যাওয়া লাগে, ওখানে গিয়ে করতে হয়। সো কোম্পানির জন্মের জন্য আবেদনপত্র, দলিলপত্র সবকিছু কি করা লাগে? ওই নির্দিষ্ট প্রতিষ্ঠানে জমা দিয়ে ওরা যাচাই বাছাই করে দেন, কি করে অনুমতিটা দেয়। ক্লিয়ার? ওকে, মিসেস আশা আহমেদ, আপনার সাথে দেখা করতে আসলাম, 4 দিন আছে জিএসটি এক্সাম। ওকে ভাইয়া, বেস্ট অফ লাক। তোমরা যারা গুচ্ছ পরীক্ষা দিবা, তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা, ঠিক আছে? 24 ব্যাচে যারা ক্লাসটা দেখতেছো, ঠিক আছে, তোমরা তোমাদের সিনিয়র ভাইদের জন্য একটু দোয়া করে দিবা, ঠিক আছে? দোয়াটা আসলে সবার জন্যই কার্যকরী, যেই করুক সবার জন্যই কি কার্যকরী। সো তোমরা তোমাদের সিনিয়র ভাইয়াদের জন্য দোয়া করবা, তোমাদের সিনিয়র ভাইয়া আপুরা তোমাদের জন্য দোয়া করবে, তোমরা যেন এইচএসসি এক্সামটা ভালোভাবে দিতে পারো, তারপরে অ্যাডমিশনটা যেন ভালোভাবে দিতে পারো, ঠিক আছে? ওকে, দেন দেখো যে কি কার্যারম্ভের অনুমতিপত্র, এইটা কেন করা লাগে? যে দেখো এদের কেন লাগে না? প্রাইভেট লিমিটেড কোম্পানি কিন্তু জনগণ থেকে, পাবলিক থেকে কি করতে পারে না? মূলধন সংগ্রহ করতে পারে না। কিন্তু হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি কিন্তু কি করে বলতো? মূলধন সংগ্রহ করে পাবলিক থেকে, ঠিক আছে? সো এরা কি করে? পাবলিক থেকে মূলধনটা সংগ্রহ করে। দ্যাটস ওয়াই
এদের কি করা লাগে, ন্যূনতম চাঁদা সংগ্রহ ও যোগ্যতা সূচক শেয়ারের মূল্য পরিশোধ আদায় করার আগ পর্যন্ত কি করতে পারে না, কাজ আরম্ভ করতে পারে না। ক্লিয়ার? ওকে, এই জন্য কাজ আরম্ভের অনুমতিপত্র গ্রহণ করতে হয় ওদের। ওকে, এবার দেখি নিবন্ধন পত্র ব্যাপারটা আসলে কি জিনিস। নিবন্ধন পত্র হচ্ছে কি, এটা প্রয়োজনীয় মূল দলিল প্রবর্তকগণ, প্রবর্তক কারা, যারা হচ্ছে কি ওই যে ব্যবসায়টা মানে উদ্যোগটা প্রথম গ্রহণ করে, হ্যাঁ, যে প্রতিষ্ঠাকালীন মালিক যারা থাকে এরাই হচ্ছে কি প্রবর্তক। ক্লিয়ার? পুরাতন কোনো কোম্পানি হচ্ছে কি অতিরিক্ত মূলধন সংগ্রহ করলে কি করে, নিবন্ধন প্রতিশোধের তালিকাভুক্তকরণ করা লাগে। ক্লিয়ার? তাহলে দেখো এই যে নিবন্ধন পত্রে কি কি থাকে, বেসিক্যালি এইটা বেশি একটা ইম্পর্টেন্ট না, বাট নিবন্ধন পত্রটা কি জিনিস এইটা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে? এই যে যেমন ধরো নিবন্ধন পত্রকে জন্মের ছাড়পত্র, এইটা এমসিকিউতে আসে, জন্ম সনদ, অস্তিত্বের প্রমাণপত্র এইটা বলে। তোমার এমসিকিউতে আসতে পারে যে ব্যবসা প্রতিষ্ঠানের জন্ম সনদ বলা হয় কাকে, হ্যাঁ, হচ্ছে কি যৌথ মূলধনী কোম্পানির জন্ম সনদ বলা হয় কাকে, নিবন্ধন পত্রকে। ঠিক আছে? অথবা কি অস্তিত্বের প্রমাণপত্র। ক্লিয়ার? এইভাবে আসতে পারে। তো এই সিনোনেমগুলা প্রত্যেকটার ক্ষেত্রে তুমি কি করবা, সিনোনেমটা মনে রাখবা। ক্লিয়ার? ওকে, ওকে, দেন দেখো যে কি অস্তিত্বের সরকার অনুমতিপত্র বিশেষ, এই যে দেখো নিবন্ধনটা আসলে কি, ওই যে বললাম না যে আমাদের জন্ম নিবন্ধনের ক্ষেত্রে কি হয় যে একটা সরকারি প্রতিষ্ঠান বা ইউনিয়ন পরিষদে গিয়ে আমাদের নামটা নিবন্ধিত করতে হয়। তো এখানে নিবন্ধন পত্রটা হচ্ছে কি নির্ধারিত প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠানে গিয়ে কি করা লাগে, জাস্ট ও যে একটা ব্যবসা শুরু করতে চায় তার নামটা কি করা লাগে, লিপিবদ্ধ করানো লাগে। দ্যাটস ইট, এখানে আর তেমন কিছু নাই। আর কার্যারম্ভের অনুমতিপত্র কি ভাইয়া বলেই দিলাম যে কার্য আরম্ভ মানে কাজ আরম্ভ করার জন্য বা শুরু করার জন্য যে অনুমতিটা নেওয়া লাগে। ক্লিয়ার? এটা হচ্ছে কি সিম্পল বিষয়। ঠিক আছে? ওকে, এরপরে দেখো যে স্মারকলিপি, এই যে কে জানি একটু আগে বলছিল যে ভাই স্মারকলিপি কি জিনিস বুঝতেছি না। ঠিক আছে, এটা আমি একটু ব্যাখ্যা করি। স্মারকলিপিকে আমরা আরো কি কি নামে ডাকতে পারি দেখো, স্মারকলিপি, সংঘ স্মারক, পরিমেল বন্ধ, গঠনতন্ত্র, ক্ষমতা নির্ধারণকারী দলিল। ক্লিয়ার? তো তোমার এমসিকিউতে এইভাবে আসতে পারে যে নিচের কোনটি যৌথ মূলধনী কোম্পানি বা ব্যবসা প্রতিষ্ঠানের মূল দলিল। ঠিক আছে? সো মূল দলিল ওখানে তোমার, তুমি তো স্মারকলিপি সারা বছর স্মারকলিপি পড়ছো, বাট তুমি গঠনতন্ত্র বা পরিমেল বন্ধ এইটা পড়ো নাই, তুমি কিন্তু কনফিউজড হয়ে যাবা। সো দেখো খুব পরিমেল বন্ধ বানানটা একটু খেয়াল রেখো। ঠিক আছে? আমরা একটা পড়ছি যে পরিমেল নিয়মাবলী আর পরিমেল বন্ধ, এই দুইটা কিন্তু টোটালি আলাদা জিনিস। পরিমেল নিয়মাবলী হচ্ছে কি সেকেন্ডারি দলিল, আর এটা হচ্ছে কি ফার্স্ট দলিল, যেটা কি মূল দলিল বলে। হ্যাঁ, মূল দলিল আর পরিমেল নিয়মাবলী হচ্ছে কি সেকেন্ড দলিল। ঠিক আছে? দ্যাট মিনস পরিমেল বন্ধ কিন্তু পরিমেল নিয়মাবলী থেকে আলাদা। সো পরিমেল বন্ধ স্মারকলিপির আরেক নাম। হ্যাঁ, ক্ষমতা নির্ধারণকারী দলিল। তাহলে তুমি এই নামগুলো দেখেই বুঝতেছো যে স্মারকলিপিতে কি থাকে, আসলে ব্যবসা প্রতিষ্ঠানে কার কতটুকু ক্ষমতা, কে কতটুকু পরিচালনা করবে, এটা কোথায় থাকে ভাইয়া, ক্ষমতা নির্ধারণকারী দলিলে। এরপরে দেখো গঠনতন্ত্র। হ্যাঁ, গঠনতন্ত্র দ্যাট মিনস কি এখানে যেই মালিকানাটা থাকবে, কে কার অধীনস্থ বা কে কিভাবে পরিচালনা করবে, সব কিছু ইন ডিটেলসে ব্যাখ্যা থাকবে। হ্যাঁ, তো আমরা এটা একটু দেখি আসলে এখানে কি কি পয়েন্টস আছে। এটা কোম্পানির মূল দলিল, সনদ বা সংবিধান। এতে কি থাকে, কোম্পানির নাম, ঠিকানা, মূলধন, ক্ষমতার সীমা। ক্ষমতার সীমা, তাহলে তোমার এমসিকিউতে এক কোশ্চেন আসতে পারে ভাই ক্ষমতার সীমা এইটা উল্লেখ থাকে কোন দলিলে? ক্ষমতার সীমা উল্লেখ থাকে কোথায় ভাইয়া? স্মারকলিপিতে। এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিসের জন্য? তোমার এইচএসসি। ঠিক আছে? ধরো যে এইচএসসি প্লাস অ্যাডমিশন, এটা তোমার বোথ জায়গায় লাগবে। সো তুমি যখন বেসিকটা পড়বা যেন খুব ভালোভাবে পড়ো ভাইয়া, তোমার যেন একবার পড়লেই তোমার যেন অ্যাডমিশনে এগুলো যেন তোমার দেখলেই হয়ে যায়, তোমার এ প্লাস তো পাবা ইনশাল্লাহ এগুলো যদি ভালোভাবে পড়ো। ক্লিয়ার? ওকে, দেন দেখো যে কি ওকে এর মাধ্যমে তৃতীয় পক্ষের সাথে কোম্পানির সম্পর্ক নির্ধারিত হয়। ঠিক আছে? স্মারকলিপির ধারা কয়টি? 6টি। এটা এমসিকিউর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে স্মারকলিপির ধারা কয়টি। ঠিক আছে? ওকে, নাম ধারা, অবস্থান ও ঠিকানা দ্বারা, উদ্দেশ্য দ্বারা, মূলধন দ্বারা, দায় দ্বারা
আর সম্মতি দ্বারা। এই 6টা ধারা মনে রাখবা যে তোমার উল্লেখ করা থাকে বা এমসিকিউতে আসে যে স্মারকলিপির প্রথম ধারাটি কোনটি, প্রথম ধারা কি নাম ধারা, শেষ ধারাটি কোনটি সম্মতি ধারা, বা তোমার এমনি বলে যে হচ্ছে কি ধারা কয়টি, ঠিক আছে, এই ধারা দিয়ে একটা কোশ্চেন আসেই, ঠিক আছে। নাম ধারাতে কি থাকে, নাম থাকে, অবস্থান ও ঠিকানা দ্বারা অবস্থান থাকে, এটা বুঝতেই পারতেছো। উদ্দেশ্য দ্বারা, যে কোম্পানি গঠন করার মূল উদ্দেশ্যটা কি ভাই আমার, আমি কেন গঠন করতে চাই, এইটা এখানে কি করা লাগে, ব্যাখ্যা করা লাগে। দায় ধারা, সম্মতি দ্বারা। ক্লিয়ার? ওকে, সো বুঝতে পারছো আই থিঙ্ক সবাই। তাহলে কি তোমার স্মারকলিপিটা ভাইয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এমসিকিউ অ্যান্ড সৃজনশীল, ফর বোথ। ক্লিয়ার? ওকে, এরপরে দেখো যে পরিমেল নিয়মাবলী। ওকে, পরিমেল নিয়মাবলীটা কি জিনিস ভাই, এটা বললাম যে এটা হচ্ছে কি সেকেন্ডারি দলিলটা, হ্যাঁ, মূল দলিল হচ্ছে স্মারকলিপি। এখানে কি থাকে, কোম্পানির কার্য পরিচালনা সংক্রান্ত যাবতীয় বিষয়, ঠিক আছে। তাহলে তোমার যদি এমসিকিউতে আসে যে কোম্পানির কার্য পরিচালনার জন্য নিয়ম নীতি বা অ্যান্ড আদার্স রুলস অ্যান্ড রেগুলেশনস যেগুলা, এগুলা কোথায় উল্লেখ থাকে, কোথায় থাকে, পরিমেল নিয়মাবলী, ঠিক আছে। আবার তোমরা আবার পরিমেল বন্ধতে দিয়ে দাও না, পরিমেল বন্ধ হচ্ছে কি স্মারকলিপির আরেক নাম, স্মারকলিপির আরেক নাম কি পরিমেল বন্ধ, আর পরিমেল নিয়মাবলী হচ্ছে কি এটা টোটালি আলাদা আরেকটা জিনিস। ক্লিয়ার? তাহলে এখানে কার্যাবলী পরিচালনা সংক্রান্ত যাবতীয় বিষয় নিয়ম নীতি উল্লেখ থাকে, ঠিক আছে। এই যে দেখো মানে প্যাচটা দেখো তুমি, যে আমরা ওখানে স্মারকলিপির ক্ষেত্রে পড়লাম কি, স্মারকলিপির সিনোনিম হচ্ছে যে পরিমেল বন্ধ, পরিমেল বন্ধ। ক্লিয়ার? এইটা কি এইটার সাথে কনফ্লিক্ট করে। আবার ওখানে পড়লাম যে সঙ্গ স্মারক, তাই না, সঙ্গ স্মারক, সঙ্গ স্মারকের সাথে আবার এইটা কনফ্লিক্ট করে সঙ্গ বিধি। তাহলে সঙ্গ বিধি হচ্ছে কি পরিমেল নিয়মাবলীর এক নেম, হ্যাঁ, আবার সঙ্গ স্মারক হচ্ছে কি স্মারকলিপির আরেক নাম, আবার এখানে পরিমেল বন্ধ হচ্ছে যে পরিমেল নিয়মাবলী। মানে এইটা একটু, এই দুইটা কনফিউজিং, এটা একটু ভালোভাবে খেয়াল রাখবা যে সঙ্গ বিধি আর সঙ্গ স্মারক আলাদা জিনিস, হ্যাঁ। পরিমেল বন্ধ আর পরিমেল নিয়মাবলী এই দুইটার মানে যেই কনফিউজিং জায়গাটা, এটা তুমি কি খেয়াল রাখবা। ক্লিয়ার? ওকে, দেন দেখো যে পরিমেল নিয়মাবলীকে কি বলে, যে সঙ্গবিধি বা নিয়ম নীতির দলিল বলে, দিক নির্দেশনা দ্বিতীয় গুরুত্বপূর্ণ। তাহলে প্রথম গুরুত্বপূর্ণ কোনটা ভাইয়া, প্রথম গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের স্মারকলিপি। ক্লিয়ার? ওকে, দেন দেখো যে এটি প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ব্যক্তির ক্ষমতা কর্তৃত্ব সম্পর্কে দিক নির্দেশনা প্রদান করে, ঠিক আছে। এই যে দেখো তফসিল 1 বা টেবিল, এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সবাই একটু দাগায় রাখো, হ্যাঁ। এই এমসিকিউটা বারবার আসে যে পরিমেল নিয়মাবলীর পরিবর্তে পাবলিক লিমিটেড কোম্পানি, ঠিক আছে, পাবলিক লিমিটেড কোম্পানি কোন দলিলটা ইউজ করতে পারে, হ্যাঁ, কি ইউজ করতে পারে, পরিমেল নিয়মাবলীর পরিবর্তে পাবলিক লিমিটেড কোম্পানি কি ইউজ করতে পারে, তফসিল 1 বা টেবিল এ, ঠিক আছে, তফসিল 1 বা টেবিল এ। তোমার সরাসরি এই এমসিকিউটা আসবে যে পাবলিক লিমিটেড কোম্পানি পরিমেল নিয়মাবলীর পরিবর্তে কি ইউজ করতে পারে, তফসিল 1 বা টেবিল এ। এটা তোমার এইচএসসিতে আসবেই, বলে দিচ্ছি, ঠিক আছে। এখান থেকে এমসিকিউ আসলে এটা আসবে এবং অ্যাডমিশনেও আসার মতো, ঠিক আছে। ওকে, তো তুমি দুইবার কেন পড়বা, অ্যাডমিশনে আলাদাভাবে কেন পড়বা, তুমি আর এইচএসসির জন্য ভালোভাবে পড়ো না ভাই, তুমি পড়লেই তো হচ্ছে, তাই না। ওকে, এরপরে দেখো কোম্পানি আইনের কি 20 ধারা অনুযায়ী কি করা যায়, বিশেষ সিদ্ধান্ত পাশ করে পরিমেল নিয়মাবলী কি করা যায়, পরিবর্তন করা যায়। তাহলে মনে রাখতে হবে কি পরিমেল নিয়মাবলী কিন্তু পরিবর্তন করা যায়। ক্লিয়ার? ওকে, এরপরে দেখো বিবরণপত্র। বিবরণপত্রটা কি জিনিস, পাবলিক লিমিটেড কোম্পানি যে দলিলের মাধ্যমে কি জনগণকে শেয়ার ও ঋণপত্র ক্রয়ের কি করে আহ্বান জানায়, ঠিক আছে। দেখবা যে আমরা বলি না যে পাবলিক লিমিটেড কোম্পানি কি শেয়ার সংগ্রহের জন্য কি করা লাগে, বিবরণপত্র প্রকাশ করা লাগে। এইটা কি তুমি ডিটেলসটা আর কি প্রকাশ করবা, হ্যাঁ, যে আমরা হচ্ছে কি শেয়ার বিক্রয় করবো, আমাদের প্রতিষ্ঠানের প্রতিটা শেয়ারের দাম হচ্ছে যে ধরো 100 টাকা করে, ঠিক আছে। সো এই যে বিবরণপত্র, যেখানে কি যে দলিলের মাধ্যমে জনগণের কাছে শেয়ার ও ঋণপত্র ক্রয়ের আহ্বান জানানো হয় তাকে কি বলে, বিবরণপত্র বলে।
বিবরণপত্র কারা প্রকাশ করে ভাইয়া? পাবলিক লিমিটেড কোম্পানি। কেন বলো তো? প্রাইভেট লিমিটেড কোম্পানি তো ভাইয়া জনগণ থেকে কি করে না, মালিকানা সংগ্রহ করে না বা শেয়ার বিক্রয় করে না, মূলধন বা বিনিয়োগ সংগ্রহ করে না। দ্যাটস ওয়াই বিবরণপত্র কারা প্রকাশ করে? পাবলিক লিমিটেড কোম্পানি। তোমার এমসিকিউতে এটা আসবে যে বিবরণপত্র কারা প্রকাশ করে। বিবরণপত্র কারা প্রকাশ করে ভাইয়া? পাবলিক লিমিটেড কোম্পানি। ক্লিয়ার? ওকে, তাহলে সবাই বুঝছো? সবাই বুঝছো কিনা বলো, পারবা কিনা? তো তোমার যদি এমসিকিউতে এভাবে আসে যে বিবরণপত্র কারা প্রকাশ করে বা বিবরণপত্র বলতে কি বুঝো, পারবা? আই থিঙ্ক পারবা। ওকে, বিবরণপত্রটা কখন প্রকাশ করতে হয় এইটা একটু বলি। ওই যে আমরা দেখলাম না যে কি নিবন্ধনের পর কার্যারম্ভের অনুমতিপত্র লাগে। হ্যাঁ, অনুমতিপত্রটা কখন দেয় বলো তো? যখন বিবরণপত্র প্রকাশ করা হয়। এই যে দেখো, কোম্পানির নিবন্ধনের পর কিন্তু শেয়ার বাজারে ছাড়ার আগে কি করা লাগে? বিবরণপত্র তৈরি ও জনসাধারণের কাছে প্রকাশ করা লাগে। হ্যাঁ, বাজারে ছাড়ার আগেই তো প্রকাশ করতে হবে তুমি কি কি চাও, তোমার যে শেয়ার কেন মানুষজন কিনবে বা কিসের ভিত্তিতে, কোন তথ্যের ভিত্তিতে কিনবে, এই তথ্যটা জানানোর জন্যই কি করা লাগে? বিবরণপত্রটা প্রকাশ করা লাগে। তাহলে শেয়ার বাজারে ছাড়ার আগে কি করা লাগে? বিবরণপত্রটা প্রকাশ করা লাগে। বিবরণপত্র কি? প্রসপেক্টাস। তুমি যখন কলেজে ভর্তি হয়েছো বা স্কুলে ভর্তি হয়েছো, তোমার কি একটা ওই যে প্রসপেক্টাস দিত না, যেখানে কি কলেজ সম্পর্কে ইন ডিটেলস দেওয়া থাকতো তথ্য? হ্যাঁ, সো এটা হচ্ছে কি ওই প্রতিষ্ঠান সম্পর্কে তথ্য দিবে। তাহলে বিবরণপত্রকে আমরা কি বলি? ইংরেজিতে প্রসপেক্টাস বলি, প্রচারপত্র বলি, বিজ্ঞপ্তি বলি, বিজ্ঞাপন লিপি বলি, বিবৃতি বলি, বিবরণ সম্মিলিত বলি। ঠিক আছে? ওকে, এরপরে দেখো, নিবন্ধকের নিকট বিবরণপত্র দাখিলের পূর্বে জনসম্মুখে এটি প্রকাশ করা যায় না। তাহলে বিবরণপত্রটা আগে কার কাছে? তাহলে তোমার এমসিকিউ যদি একটু ক্রিটিক্যাল করে বা ট্রিকি করে, তোমার কোশ্চেনটা এইভাবে আসতে পারে যে বিবরণপত্র জনসম্মুখে প্রচারের আগে কার কাছে কি করা লাগে? দাখিল করা লাগে। কার কাছে? নিবন্ধকের কাছে। ক্লিয়ার? ওকে, তাহলে এটা মনে থাকবে যে বিবরণপত্র জনসম্মুখে প্রচার করার আগে কার কাছে প্রকাশ করা লাগে বা হচ্ছে কি করা, পেশ করা লাগে? নিবন্ধকের কাছে। নিবন্ধক দেখবে এটা ওকে কিনা, দেন এটা তুমি জনগণের কাছে ছাড়তে পারবা। ক্লিয়ার? ওকে, এতে নির্দিষ্ট তারিখ থাকবে এবং সরকার অনুমতি উল্লেখ থাকবে। ঠিক আছে? এটা হচ্ছে কি বুঝতে পারবা, এটা বিনিয়োগকারীদের পথ নির্দেশ স্বরূপ। ঠিক আছে? তাহলে বিবরণপত্রটা আসলে কাদেরকে সুবিধা দানের জন্য করা হয়? বিনিয়োগকারী, মানে যারা শেয়ারটা কিনবে, যারা ইনভেস্ট করবে, এরা কি করবে? এই বিবরণপত্রে কি থাকে? যে এই প্রতিষ্ঠানের ডিটেলসটা উল্লেখ থাকে, যে ওরা কত টাকায় শেয়ারগুলো ছাড়তেছে, এদের কোম্পানির কাজটা কি, এরা কি করে, এদের আগের প্রফিট অ্যান্ড আদার্স। মানে তুমি একটা সামারি আইডিয়া পাবা, হ্যাঁ, সাম আপ পাবা ওই প্রতিষ্ঠান সম্পর্কে। তোমার যদি এটা পড়ে বিবরণপত্রে ওদের ইনফরমেশনগুলো দেখে যদি মনে হয় যে হ্যাঁ না ইটস ওকে, দেন আমি বিনিয়োগ করব। আর যদি মনে হয় যে না ফাতরা, দেন আমি বিনিয়োগ করবো না। সিম্পল। ঠিক আছে? ওকে, তাহলে তোমরা এটা বুঝতে পারছো আই থিঙ্ক। এবার দেখো যে যৌথ মূলধনী কোম্পানির একটু প্রকারভেদগুলা, যে কত প্রকার হইতে পারে। ঠিক আছে? ওকে, তাহলে যৌথ মূলধনী কোম্পানি কত প্রকার হইতে পারে? গঠন প্রণালীর ভিত্তিতে হইতে পারে, ওই যে সনদপ্রাপ্ত, সংবিধিবদ্ধ, নিবন্ধিত কোম্পানি, এগুলো তোমরা সেই ডিটেলস আমরা পরে স্লাইডে ব্যাখ্যা করব। ঠিক আছে? এরপর কি দায়ের ভিত্তিতে, কি সীমাবদ্ধ দায়, অসীম দায়। এটা বুঝতেছ যে কোম্পানি কি দায় সীমাবদ্ধ থাকবে। সাধারণত সকল কোম্পানির দায় কি সীমাবদ্ধ থাকে, সাধারণ যে ব্যবসা প্রতিষ্ঠানগুলা যৌথ মূলধনী। আর অসীম দায় কোনগুলা? কেউ যদি হচ্ছে কি ওই যে প্রতিশ্রুতিবদ্ধ হয় বা কারো যদি ওই চুক্তিতে উল্লেখ থাকে, তাহলে এটা কি অসীম দায় বিশিষ্ট। সনদপ্রাপ্ত কোম্পানি, হ্যাঁ, এরপর সংবিধিবদ্ধ হচ্ছে কি ওই যে সরকারি বিশেষ প্রতিষ্ঠান দ্বারা যদি গঠিত হয়। ঠিক আছে? এরপরে দেখো জাতীয়তার ভিত্তিতে দেশীয় কোম্পানি, বহুজাতিক কোম্পানি, এগুলো সিম্পল জিনিস তোমরা বুঝবাই। দেন দেখো নিয়ন্ত্রণের ভিত্তিতে হোল্ডিং কোম্পানি আর সাবসিডিয়ারি কোম্পানি, এই দুইটা ইম্পর্টেন্ট। হোল্ডিং আর সাবসিডিয়ারি, এই দুইটা সংজ্ঞা তোমার ইম্পর্টেন্ট, সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট, তোমার হচ্ছে ক খ এর জন্য ইম্পর্টেন্ট, গ ঘ যে কোনো জায়গায় এই কোশ্চেনটা আসতে পারে, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। হোল্ডিং কোম্পানি কারা ভাইয়া? যারা অন্য একটা কোম্পানির 50%-এর বেশি শেয়ার, 50%-এর বেশি, দ্যাট মিনস কত? ধরো যে নর্মালি কি হয় 51%, তাই না? যে কোম্পানি অন্য একটা কোম্পানির 51% শেয়ার কি করে ক্যাপচার করে নেয় বা গ্রহণ করে নেয় বা মালিকানা গ্রহণ করে, তাকে বলে কি হোল্ডিং কোম্পানি। দ্যাট মিনস কি হচ্ছে যে বস কোম্পানি, যে অন্য কোম্পানির নিয়ন্ত্রণ নেয়। আর সাবসিডিয়ারি কোম্পানি কি? সাবসিডিয়ারি কোম্পানি হচ্ছে যে হোল্ডিং কোম্পানি, যে কোম্পানির 51%,
হ্যাঁ, বা 50%-এর বেশি শেয়ার গ্রহণ করে নেয়, ওই শেয়ারকে ওই প্রতিষ্ঠানকে বলে সাবসিডিয়ারি কোম্পানি। ক্লিয়ার? তাহলে যে কোম্পানি বস সে হচ্ছে কি হোল্ডিং, সে ক্ষমতা হোল্ড করতেছে, হ্যাঁ। আর হচ্ছে কি সাবসিডিয়ারি কি, যার ক্ষমতাটা অন্যজন নিয়ে নিছে, মানে যার কি 49 বা 50%-এর বেশি শেয়ার অন্যজন নিয়ে গেছে। তাহলে কি এর কাছে মিনিমাম অন্য কোম্পানির কত শেয়ার থাকে? 51%। আর এর কাছে কত থাকে? এর কাছে কোন কোম্পানির 49% শেয়ার মালিকা থাকে। এটা কি, এটা হচ্ছে যে সর্বোচ্চ, আর এটা হচ্ছে কি সর্বনিম্ন। ক্লিয়ার? তোমরা ব্যাপারটা আই থিঙ্ক বুঝতে পারছো। হোল্ডিং কোম্পানি কি সাবসিডিয়ারি কোম্পানি, সবাই বুঝছো কি না? সবাই একত্রে 5 সেকেন্ড সময় একটু কমেন্ট করে যাবে বুঝছি, হ্যাঁ। আর না বুঝলে বলে যাবে আবার বুঝাই দেন, একটু দ্রুত 5 সেকেন্ড সময় দিলাম। সবাই সবাই একটু কমেন্ট করো। একটু দ্রুত। ওকে ওকে, মিম বুঝেছে, ওকে ফাতিহা বুশরা বুঝছে, আই থিঙ্ক বাকিরা বুঝছে, ঋতিকা ইসলাম সবাই ক্লিয়ার। হ্যাঁ, এরপরে দেখো অন্যান্য কোম্পানি কি, বিদ্যমান কোম্পানি, বিদেশি কোম্পানি, অব্যবসায়ী বিশেষ কোম্পানি, এগুলো অতটা ইম্পর্টেন্ট না। এরপরও আমি ব্যাখ্যা করে দিব, সমস্যা নেই। সদস্য সংখ্যার ভিত্তিতে কোম্পানি, প্রাইভেট লিমিটেড কোম্পানি, পাবলিক লিমিটেড কোম্পানি, আমাদের এই চ্যাপ্টারের মানে মোস্ট ইম্পর্টেন্ট যে ইয়াগুলা, এটা নিয়ে আলোচনা করা হয়েছে অলরেডি। পাবলিক লিমিটেড কি, প্রাইভেট লিমিটেড কি। এরপরে দেখো মালিকানা ভিত্তিতে সরকারি কোম্পানি, বেসরকারি কোম্পানি। এটা বুঝতেছো যে প্রতিষ্ঠানের মালিকানা সরকারের থাকবে বা 50%-এর বেশি, ওই যে সেম হোল্ডিং আর হচ্ছে সাবসিডিয়ারির মতো, যে সরকারি কোম্পানি কি যেখানে 50%-এর বেশি মালিকানা সরকারের অধীনে থাকবে ওটা সরকারি। আর বেসরকারি কি, যেই প্রতিষ্ঠান হচ্ছে কি 50%-এর বেশি বেসরকারি খাতে থাকবে মালিকানা, সেটা হচ্ছে কি বেসরকারি প্রতিষ্ঠান। ক্লিয়ার? ওকে, দেন দেখো যে ওই যে সনদপ্রাপ্ত কোম্পানি বা ওই কোম্পানিগুলা কি, তোমরা এই পিডিএফটা পেয়ে যাবা ভাইয়া। তোমরা পেজে নক করলে বা ওই যে গুগল ফর্মটা ফিল আপ করলে তোমরা হচ্ছে কি করবা, তোমরা এই পিডিএফটা পেয়ে যাবা ক্লাস শেষেই, ঠিক আছে। সো দেখো ইংল্যান্ডের কোম্পানি 1854 সালে কি এই যে যখন কোম্পানি আইন কি হয় নাই, মানে প্রতিষ্ঠিত হয় নাই, তখন কি করতো ইংরেজদের রাজারা হচ্ছে, যেই রাজা ছিল উনি হচ্ছে কি সনদ প্রদান করতো রাজদরবার থেকে, ঠিক আছে। তাহলে ওইটা হচ্ছে কি, এই দেখো 1844 সালে কোম্পানি আইন পাশের পূর্বে, আগে আর কি কোম্পানি আইনের আগে সে দেশের রাজার বিশেষ সনদ, হ্যাঁ, যার মাধ্যমে কোম্পানি গঠন হইতো, এটাকে বলতে কি সনদপ্রাপ্ত কোম্পানি। ক্লিয়ার? তাহলে এটা কি 1844-এর আগের ঘটনা। হ্যাঁ, এরপরে কি কোম্পানি আইন পাশ হওয়ার পর পুনরায় কোম্পানি আইনের অধীনে নিবন্ধিত হয়েছিল। মানে কি আগে যারা হচ্ছে ওই যে রাজা থেকে সনদ নিয়ে কোম্পানি গঠন করছিল, এরা অবশ্য পরে কি করছে, আপডেটেড আইন আসার পরে আবার নিবন্ধন করছে। ক্লিয়ার? ওকে, ঝাপসা দেখায়। আচ্ছা, সো দেখো আমি বলে দিচ্ছি, শোনো কথাগুলো ভালোভাবে, তাহলে আই থিঙ্ক সমস্যা হবে না। হয়তো নেট ইস্যু হইতে পারে তোমার, যাই হোক। ওকে, দেখো তো কয়েকটা হচ্ছে যে এখানে দিছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, চার্টার্ড ব্যাংক অফ ইংল্যান্ড, চার্টার্ড মার্কেন্টাইল, এরা হচ্ছে কি সনদপ্রাপ্ত কোম্পানি। এরপর সংবিধিবদ্ধ কোম্পানি, দেশের আইনসভা, সংসদ ও প্রেসিডেন্টের বিশেষ আদেশ বলে। তাহলে বিশেষ আদেশ বলে যে প্রতিষ্ঠানগুলা, হ্যাঁ, বা যে সংগঠন গড়ে উঠে, একে কি বলে, সংবিধিবদ্ধ কোম্পানি। ঠিক আছে, তোমার যদি এমসিকিউতে আসে যে কি রাষ্ট্রপতির বিশেষ আদেশ বলে, অথবা কি আইনসভার বা সংসদের বিশেষ আদেশ বলে, মানে বিশেষ আদেশ বলে যে কোম্পানি গড়ে ওঠে, এটাকে বলে কি সংবিধিবদ্ধ কোম্পানি। ক্লিয়ার? ওকে, যেমন কি আমাদের দেশে বাংলাদেশ ব্যাংক, বিআরটিএ, বিসিআইসি, এরপর কি বিআরটিসি, বিটিবি ইত্যাদি। তাহলে তোমার যদি এমসিকিউতে আসে এইভাবে আসতে পারে যে বিটিবি কোন ধরনের কোম্পানি, সংবিধিবদ্ধ কোম্পানি, হ্যাঁ। এরপরে হচ্ছে কি বাংলাদেশ ব্যাংক কোন ধরনের কোম্পানি, ভাইয়া বাংলাদেশ ব্যাংক সংবিধিবদ্ধ কোম্পানি, কারণ কি এটা বিশেষ আদেশ বলে গঠিত। ক্লিয়ার? ওকে, এরপরে দেখো যে নিবন্ধিত কোম্পানি, দেশে বলবৎ আইন দ্বারা গঠিত পরিচালিত, হ্যাঁ, এরা হচ্ছে কি নিবন্ধিত কোম্পানি। আর এরা হচ্ছে কি ইন জেনারেল আমরা কোম্পানি বলতে যাদেরকে বুঝি। ক্লিয়ার? ওকে, এরপরে দেখো অসীম দায় সম্পন্ন কোম্পানি, যাদের দায় অনেক, হ্যাঁ, অসীম। আর সসীম দায় মানে কি সীমিত, এটা তোমরা বেসিক জিনিস সবাই বুঝতেছো। ওকে, এরপরে দেখো কি শেয়ার মূল্য দ্বারা দায় সীমাবদ্ধ, এগুলা অতটা বেশি একটা ইম্পর্টেন্ট না। হ্যাঁ, আমরা পরের স্লাইডটা তোমাকে ব্যাখ্যা করে দেখাই যেটা ইম্পর্টেন্ট। এই যে দেখো যে সাধারণ শেয়ার হোল্ডার কর্তৃক পরিচালিত নিয়ন্ত্রিত হোল্ডিং কোম্পানি, ওই যে
হোল্ডিং কোম্পানি অন্য কোম্পানির কি করে কমপক্ষে 51% শেয়ার মালিকানা গ্রহণ করে, আর সাবসিডিয়ারি কোম্পানির কি হয় সর্বোচ্চ 49% মালিকানা থাকে। ক্লিয়ার? তাহলে এই টপিকগুলো ভাই আমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এমসিকিউ অ্যান্ড সৃজনশীল। হ্যাঁ, যৌথ মূলধনী কোম্পানিটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এবং এটা অনেক বড় একটা চ্যাপ্টার। এক ক্লাসে তোমাদের কি শেষ করা যাবে না। এই টপিকের উপর আমি আরও ক্লাস নিব, ঠিক আছে? আরও একটা ক্লাস নেওয়া লাগবেই। ক্লিয়ার? ওকে। সো দেখো অন্যান্য কোম্পানি বলতে কাদেরকে বুঝে আসলে 94 সালের কোম্পানি আইন পাশ হওয়ার পূর্বে, হ্যাঁ, বিদ্যমান কোম্পানি আইনের আওতায় গঠিত নিবন্ধিত বর্তমানে প্রচলিত, ঠিক আছে? বিদেশি কোম্পানি কারা? যারা দেশের বাইরের কোম্পানি মানে গঠিত ও পরিচালিত হয়, এরা হচ্ছে কি বিদেশি কোম্পানি। এটা বেসিক জিনিস জানো। প্রাইভেট ও পাবলিক লিমিটেড কোম্পানি, ভাইয়া প্রাইভেট ও কি পাবলিক নিয়ে শুরুতে আলোচনা করে ফেলছি, এরপর এক নজরে দেখাই দেই যে ব্যাপারটা কি সর্বনিম্ন 2 জন থাকে আর সর্বোচ্চ 50 জন। এটা কাদের ভাইয়া? প্রাইভেট লিমিটেডের সংখ্যা। প্রাইভেট লিমিটেডে কি কি প্রয়োজন নেই, কি কি প্রয়োজন নেই ভাইয়া, এইটা ভেরি 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 ইম্পর্টেন্ট। কি কি প্রয়োজন নেই দেখো এমসিকিউর জন্য। বিবরণপত্র প্রচার, এটা ওদের তো লাগে না, কারণ বিবরণপত্র কখন প্রচার করা লাগে? যখন তুমি সাধারণ জনগণ থেকে শেয়ার বা টাকা কি করবা, বিনিয়োগ গ্রহণ করবা। সো ওরা যেহেতু সাধারণ জনগণ থেকে বিনিয়োগ গ্রহণ করে না, এই জন্য ওদের কি বিবরণপত্র লাগে না। ন্যূনতম মূলধন সংগ্রহ, এটাও লাগে না। এরা যেহেতু কি করে না, ওই যে সাধারণ মানুষ থেকে গ্রহণ করে না, এরা কি করে, এরা আসলে 50 জন মিলে বা 30 জন মিলে, যেহেতু কি সর্বনিম্ন 2 জন সর্বোচ্চ 50 জন প্রাইভেটের ক্ষেত্রে, এরা নিজেরাই কি করে ওই প্রতিষ্ঠানের ফুল টাকাটা ওরা কি করে ফান্ড করে বা বিনিয়োগ দেয়, ঠিক আছে? এরপরে দেখো কার্যারম্ভের অনুমতিপত্র এদের লাগে না, কারণ কার্যারম্ভের অনুমতিপত্র কখন লাগে? বিবরণপত্র প্রচারের পরে এটা দেওয়া হয়। সো ওদের যেহেতু বিবরণপত্র লাগে না, এরা নিবন্ধনের পরেই কাজ শুরু করতে পারে। এই জন্য কি কার্যারম্ভ। তোমার এমসিকিউতে আসবে যে নিচের কোন প্রতিষ্ঠানের বিবরণপত্র প্রচার করা প্রয়োজন দরকার, কার? পাবলিক লিমিটেডের। এভাবে আসতে পারে যে কার্যারম্ভের অনুমতিপত্র ছাড়াই কার্যক্রম শুরু করতে পারে কারা? প্রাইভেট লিমিটেড। মানে তুমি অ্যান্সার জানো, কিন্তু কোশ্চেন যদি একটু ঘুরে আসে যেন ধরতে পারো, এই জন্য আমি ইন ডিটেলস ব্যাখ্যা করতেছি। কোশ্চেন কীভাবে আসতে পারে এটাও বলে দিচ্ছি, সব বলে দিচ্ছি, ঠিক আছে? ওকে, এরপরে দেখা যায় প্রাইভেট লিমিটেড কোম্পানি নামের শেষে কি থাকে? প্রাইভেট কথাটা লিখতে হয়, ঠিক আছে? সো তোমার ধরো একটা কোম্পানির নাম দিল যে XYZ.PVT, হ্যাঁ, XYZ.PVT। এই প্রতিষ্ঠানটা কোন ধরনের প্রতিষ্ঠান? কোনো নামের শেষে পিভিটি থাকলে কি এটা প্রাইভেট লিমিটেড, ঠিক আছে? পিভিটি থাকলে প্রাইভেট লিমিটেড। তোমাদের এমসিকিউ এভাবে আসতে পারে যে কি ধরো যে XYZ.PVT অথবা কি রহিম পিভিটি, হ্যাঁ, রহিম পিভিটি থাকলে কি হবে? প্রাইভেট কোম্পানি। ওকে, ন্যূনতম পরিচালক 2 জন, এটা আগে বলে ফেলছি। কিন্তু সাধারণ প্রাইভেটের ক্ষেত্রে 2 জন, কিন্তু হোল্ডিং কোম্পানির আওতাধীন প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে ন্যূনতম পরিচালক 3 জন। এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা একটু স্টার দিয়ে রাখো যে সাধারণত কি হয়, প্রাইভেট লিমিটেডের ক্ষেত্রে পরিচালক 2 জন, কিন্তু ওই প্রাইভেট লিমিটেড কোম্পানিটা যদি হোল্ডিং কোম্পানির অধীনে থাকে, হ্যাঁ, মানে অন্য একটা কোম্পানির অধীনস্থ, দেন হচ্ছে কি এখানে পরিচালক থাকবে 3 জন, ঠিক আছে? প্রাইভেট লিমিটেড কোম্পানি কোন উৎস হতে তহবিল সংগ্রহ করতে পারে না? ঋণপত্র। ক্লিয়ার? ওকে, এগুলো বেসিক জিনিস। ওকে, ঝাপসা দেখায় ভাই আমার ফোনে, তো ঠিক ক্লিয়ার দেখাচ্ছে, মনে হয় নেট ইস্যু করতেছে তোমাদের। ওকে ওকে, পাবলিক লিমিটেড কোম্পানি ঠিক হচ্ছে প্রাইভেট লিমিটেডের এন্টি, মানে অনেকটা। হ্যাঁ, এখানে কি হবে? সর্বনিম্ন সদস্য সংখ্যা 7 জন, সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ। ন্যূনতম পরিচালক 3 জন। ওখানে কতজন ছিল? 2 জন ছিল, ঠিক আছে? ওকে, দেন দেখা যায় কি পাবলিক লিমিটেড কোম্পানির নামের শেষে কি পাবলিক লিমিটেড কথাটা লিখতে হয় না, ঠিক আছে? বাট প্রাইভেটের ক্ষেত্রে লিখতে হয়। প্রাইভেট কোম্পানি আইনের ধারা অনুযায়ী প্রাইভেট লিমিটেড কোম্পানিকে কী করা হয়? প্রাইভেট লিমিটেড কোম্পানিতে রূপান্তর করা হয়। ক্লিয়ার? ওকে, এরপরে দেখো কি পাবলিক লিমিটেড কোম্পানির দ্বারা কি কোম্পানির কি শেয়ার সংখ্যা দ্বারা কি সীমাবদ্ধ, কি সদস্য সংখ্যা। এগুলো বেসিক জিনিস, এগুলো আমি অলরেডি আলোচনা করে ফেলছি, ঠিক আছে? ওকে,
তাহলে দেখো পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে দৈনন্দিন ব্যবস্থাপনা কারা করে ভাইয়া? ব্যবস্থাপকরা। ওই যে বলছি না পরিচালনা পর্ষদ আর ব্যবস্থাপনা পর্ষদ আলাদা পুরা, হ্যাঁ, পাবলিকের ক্ষেত্রে। ক্লিয়ার? ওকে, এবার দেখো শেয়ারের প্রকারভেদ। শেয়ারের প্রকারভেদের মধ্যে একটু ব্যাখ্যা করি, জাস্ট, সবগুলো লাগবে না। সাধারণ শেয়ার কোনটা এটা তো জানো। অগ্রাধিকার শেয়ার কোনটা? অগ্রাধিকার শেয়ার বলতে তোমার যারা সাধারণ তোমার পূর্ববর্তী যারা শেয়ার মালিক আছে, তুমি যখন কোম্পানির নতুন শেয়ার ছাড়বা তখন তাদেরকে কি করা? অগ্রাধিকার দেওয়া, তাদেরকে প্রায়োরিটি দেওয়া। শেয়ার ছাড়ার ক্ষেত্রে, হ্যাঁ, নতুন মালিক গ্রহণ করার ক্ষেত্রে ওদেরকে কিছু শেয়ার আগে দিয়ে দেওয়া, এটা হচ্ছে কি অগ্রাধিকার। ঠিক আছে? তুমি তো ওই যে এরপরে বিলম্বিত শেয়ার, বিলম্বিত শেয়ারটা কারা? এটা হচ্ছে কি প্রবর্তক শেয়ার। যে বিলম্বিত শেয়ারের ইংরেজি কি? ফাউন্ডার্স শেয়ার বা প্রবর্তকদের শেয়ার। মানে এটা হচ্ছে কি ওই প্রতিষ্ঠানের মালিকরা, ওই যারা প্রতিষ্ঠানটা উদ্যোগ গ্রহণ করছে, প্রবর্তক, হ্যাঁ, ফাউন্ডার যারা, ওরা যে শেয়ারটা কিনে এটাকে বলে কি বিলম্বিত শেয়ার বা ফাউন্ডার শেয়ার। ঠিক আছে? এই তো, এই হচ্ছে যে বেসিক জিনিস। আর সাধারণ শেয়ার তো বুঝতে পারতেছো যে প্রত্যেকটা কি ওই যে মূলধনকে যখন আমরা সমান অংশে ভাগ করি, প্রথম যে শেয়ারটা ছাড়া হয় প্রাথমিক শেয়ার, ওইটাই সাধারণ শেয়ার। ক্লিয়ার? ওকে, এরপরে দেখো কিছু কোশ্চেনের ক্ষেত্রে হচ্ছে যেখানে আনসার দেখা যাচ্ছে, যদিও মানে এটা স্লাইড করছিলাম তো। ওকে, যাই হোক, আমি একটু দেখাই দিই কোশ্চেনগুলো কিছু এমসিকিউ। পাবলিক লিমিটেড কোম্পানির পরিচালক পর্ষদের সর্বনিম্ন সদস্য সংখ্যা কতজন? পাবলিক লিমিটেডের ক্ষেত্রে ভাইয়া বলো তো, পরিচালক সংখ্যা হচ্ছে কি সর্বনিম্ন হচ্ছে যে কি 3 জন। ক্লিয়ার? ওকে, এরপরে দেখো কোশ্চেনগুলো দেখাই দেই। যৌথ মূলধনী ব্যবসায়ীর ক্ষেত্রে কোম্পানি গঠনের 1 মাস পর হতে একটি সুনির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই বিধিবদ্ধ সভা আহ্বান করতে হবে। মানে কতদিন পরে হচ্ছে যে কি এই বিধিবদ্ধ সভাটা, মানে যৌথ মূলধনী সংগঠন গঠন করার পর কতদিনের মধ্যে বিধিবদ্ধ সভা আহ্বান করতে হয়। আমাদের কিন্তু এই চ্যাপ্টার কিন্তু শেষ হয় না ভাইয়া, আমাদেরকে অর্ধেক শেষ হয়েছে, আরও অর্ধেক বাকি আছে, ইম্পর্টেন্ট অনেক টপিক বাকি রয়ে গেছে। ওগুলো কি করবো আমি নেক্সট ক্লাসে তোমাদের পড়াই দিবে। এখন হচ্ছে যতটুকু পড়াইছে এর মধ্যে কিছু এমসিকিউ প্র্যাকটিস করাই দিই। ঠিক আছে? তো এখানে কি হবে ভাইয়া, যে কোম্পানি গঠনের 1 মাস পর, হ্যাঁ, 1 মাস পর কি করতে হয়, যে নির্দিষ্ট সময়ের মধ্যে কি করা লাগে, আমাদের বিধিবদ্ধ সভা আহ্বান করতে হয়। তাহলে কতদিনের মধ্যে ভাইয়া? 6 মাস। ক্লিয়ার? ওকে, ওকে, দেন এটা দেখো, কোম্পানি অভ্যন্তরীণ নিয়মাবলী লিপিবদ্ধ থাকে কোথায়? অভ্যন্তরীণ নিয়মাবলী, অভ্যন্তরীণ নিয়মাবলী ভাইয়া কোথায় থাকে বলো? আমরা বলছি না পরিমেল নিয়মাবলীর মধ্যে কি থাকে? অভ্যন্তরীণ ব্যাপার স্যাপার। হ্যাঁ, আর স্মারকলিপির মধ্যে কি উল্লেখ থাকে ভাইয়া? স্মারকলিপির মধ্যে উল্লেখ থাকে যে তুমি বাহিরের প্রতিষ্ঠানের সাথে কিভাবে ডিলিংসগুলো করবা, হ্যাঁ, ওইটার নিয়ম নীতিটা থাকে। ঠিক আছে? তাহলে এখানে কি হবে? পরিমেল নিয়মাবলী। ক্লিয়ার? ওকে, সো দেখো কোম্পানির সংবিধান বলতে কি বোঝায়? আমরা বলছি যে কি মূল দলিল হচ্ছে কি যে স্মারকলিপি, স্মারকলিপি বা পরিমেল বন্ধ যাই বলো না কেন, হ্যাঁ, স্মারকলিপি। ঠিক আছে? এখানে স্মারকলিপি আছে, বিবরণপত্র না, পরিমেল নিয়মাবলী না। পরিমেল বন্ধ বানানটা এখানে একটু ভুল আছে। সো এটা যদি সঠিক বানানটা থাকতো এটাই হয়তো আনসার, বাট সঠিক বানান যেহেতু নাই, এটা হচ্ছে কি কোনোটাই নয়। ক্লিয়ার? ওকে, ওকে, হ্যাঁ, এরপরে দেখো যে বাংলাদেশে স্টক এক্সচেঞ্জ সংখ্যা কয়টি ভাইয়া? স্টক এক্সচেঞ্জের সংখ্যা কয়টি? 2টি, ঢাকা স্টক এক্সচেঞ্জ আর চিটাগং স্টক এক্সচেঞ্জ, এই দুইটা, তাই না? এটা তো তোমরা সবাই জানো, বেসিক কোশ্চেন। ঠিক আছে? কোম্পানি জন্ম লাভ করে কিভাবে? কোম্পানি জন্ম লাভ করে হচ্ছে কি নিবন্ধনের পরে জন্ম লাভ করে, কিন্তু কার্যক্রম হচ্ছে কি পাবলিক লিমিটেড কোম্পানি কার্যক্রম অনুমতিপত্রের মাধ্যমে গ্রহণ করে। আর ওইটা হচ্ছে কি যারা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি তারা তো নিবন্ধনের পরেই কাজ শুরু করতে পারে। ক্লিয়ার? ওকে, হ্যাঁ, ওকে, ফাতিহা বুশরা আনসার করতেছে। ওকে, সো এটা তো তোমরা বেসিক জিনিস জানো।
ওকে, পাবলিক লিমিটেড কোম্পানির জন্য পরিমেল নিয়মাবলী বিকল্প হচ্ছে কোনটা? ভাইয়া এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? যে কি টেবিল এ অথবা কি তফসিল 1, এটা আমি বলে দিছিলাম না, তফসিল 1, ঠিক আছে? যে পাবলিক লিমিটেড কোম্পানির জন্য পরিমেল নিয়মাবলীর বিকল্প হচ্ছে কি তফসিল 1 বা টেবিল এ। ক্লিয়ার? এটা বুঝছো কিনা সবাই? ওকে, আই থিঙ্ক বুঝছো। এরপরে দেখো কোনটিকে কোম্পানির জন্ম সনদ বলা হয়? জন্ম সনদ, এটা ইংরেজি আছে। আচ্ছা আমি কেটে দিলাম, যাও তোমরা বলো আনসার কি হবে। এটা ইম্পর্টেন্ট, যেহেতু ইংরেজিতে আছে, দেখি তোমরা পারো কিনা। বলো। সবাই একটু আনসার করো দেখি। ওকে, তাহলে কি এটা হবে কি সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন, ঠিক আছে? সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন মানে কি ওই যে কই নিবন্ধন পত্র। হ্যাঁ, ওকে, এটা কি নিবন্ধন আছে না, নিবন্ধন। জন্ম সনদ তো আমরা জানি, এটাই হচ্ছে কি, এটা কি নিবন্ধন পত্র, সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন, ঠিক আছে? নিবন্ধন পত্র, সার্টিফিকেট, জন্ম সনদ। ক্লিয়ার? ওকে, সো আজকে এই পর্যন্তই। তো যারা শেষ পর্যন্ত ক্লাস করছো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আর আমাদের প্রতিদিন তোমাদের এইচএসসি 24 যারা, তুমি কমার্স হও, আর্টস হও, সায়েন্স হও, প্রত্যেকটা শাখার স্টুডেন্টদের জন্য আমাদের রেগুলার ক্লাস থাকতেছে। তো তোমরা ক্লাসগুলো করবা। তোমার অন্য বিভাগে আজকে যারা ক্লাস করছো তারা হচ্ছে কমার্সের, সো তোমার কমার্সের বন্ধুদেরকে বলবা। তোমার যারা আর্টস বা সায়েন্সের স্টুডেন্ট আছে তাদেরকেও তোমরা জানাবা যে বাংলা ইংরেজি আইসিটি তো ভাই কমন জিনিস, এটা তো তুমি সায়েন্স হও আর্টস হও যাই হোক সবার জন্যই লাগবে, তাই না? সো তাদের সবাইকে বলবা যেন তারা ক্লাসগুলো করে, বন্ধুদেরকে নিয়ে আসবে, একসাথে ক্লাস করবা। আশা করি ভালো কিছু শিখতে পারবা। সো গুড পিপলরা ভালো থাকো, দেখা হবে পরবর্তী দিনে পরবর্তী ক্লাসে। টাটা, আল্লাহ হাফেজ। আর নোটের জন্য তোমরা পেজে নক দিও। আল্লাহ হাফেজ।